হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরা যথারীতি আজকে একটি লাইভে কথা বলবো। আজকের টপিকটা একটু ডিফারেন্ট। নর্মাল যেভাবে আমরা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস বা স্কলারশিপ নিয়ে কথা বলছিলাম, এটি একটা স্কলারশিপ, বাট এই স্কলারশিপটা আসলে কোনো ইউনিভার্সিটি থেকে দেয় না। বাট এই স্কলারশিপটা একটু এক্সক্লুসিভ ফর এভরিওয়ান। হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যে বাংলাদেশ থেকে প্রতি বছর আমেরিকাতে কিছু স্টুডেন্ট পুরোপুরি আমেরিকা সরকারের খরচে ঘুরতে আসে। সেগুলোকে বলা হয় স্টেট ডিপার্টমেন্টের এক্সচেঞ্জ প্রোগ্রাম। তো সেই ঘুরতে আসার যে সেই প্রসেসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সেখানে হচ্ছে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং প্রফেশনালদের জন্য পর্যন্ত বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামগুলোতে আসলে অ্যাপ্লিকেশন করা যায়। কিছু প্রোগ্রাম আবার একদম সিলেকশন দেয়, লাইক স্টেট ডিপার্টমেন্ট সিলেক্ট করে। তো বাংলাদেশ থেকে ইউএস এমবাসি হচ্ছে এই প্রসেসগুলো করে থাকে আমেরিকা সেন্টার এর সহযোগিতায়। আর আজকের লাইভে হচ্ছে আমরা সবগুলো প্রোগ্রাম নিয়ে অল্প অল্প করে কথা বলবো, বাট আমরা যে প্রোগ্রামটা নিয়ে হচ্ছে ফোকাস করবো সেটি হচ্ছে সিসিআই বা কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ। এই প্রোগ্রাম 1 বছরের প্রোগ্রাম, এবং এই প্রোগ্রাম সহ সবগুলো প্রোগ্রাম নিয়ে কথা বলার জন্য আছেন আমাদের সাথে ভাস্কর সরকার। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভাস্কর হচ্ছে একজন সিসিআই অ্যালুমনাস, এবং বর্তমানে ভাস্কর একটি মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করছেন। সো ভাস্কর, কেমন আছো? হ্যালো তানিম ভাই, ভালো আছি। হোপফুলি ইউ আর ডুইং ওয়েল টু। ইয়েস, আই এম ডুইং ওয়েল ভাস্কর। সো থ্যাংক ইউ সো মাচ প্রথমেই তোমার ব্যস্ত সময়ের মধ্যে আসলে। আর সো তুমি যদি একটু তোমার পরিচয়টা দর্শকদের জন্য দাও তাহলে একটু বেটার হতো। আচ্ছা, গ্রেট। সো আমি আসলে অ্যাজ তানিম ভাই অলরেডি মেনশন যে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে স্ট্র্যাটেজিক মার্কেটিং অ্যাসোসিয়েট হিসেবে আছি। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট হচ্ছে আই গেস স্টুডেন্টদের সাথে বা ইয়াং পিপলদের সাথে কাজ করা আমার একটা মেজর প্যাশন। অ্যান্ড চাকরির পাশাপাশি আসলে ওই জিনিসটা কখনোই ছাড়া হয় নাই। অ্যান্ড মেইনলি ট্রেনিং অ্যান্ড সেশনস এর ক্ষেত্রে আমি ফোকাস দিয়ে কাজ করি আসলে বিজনেস মডেল ডেভেলপমেন্ট অ্যান্ড পিচিং। বিকজ আই গেস সিন্স মাই আন্ডার গ্রাজুয়েট স্টাডি এই দুইটা জিনিস হচ্ছে আমার অনেক প্যাশনের একটা জায়গা ছিল। স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, বিজনেস মডেল ডেভেলপমেন্ট, বা হচ্ছে স্পেশালি পিচিং বা পাবলিক স্পিকিং। সো যখনই সময় হয়, সুযোগ হয়, আমার যে ইয়াং টিম যারা আছে সোশ্যাল বিজনেস স্টুডেন্ট ফোরামে, তাদের সাথে কাজ করা হয়, বা আউটসাইডে বিভিন্ন জায়গায় সেশন নেওয়ার ব্যাপারে ব্যস্ততা থাকে। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আর আই গেস হচ্ছে তানিন ভাই সেশন শুরুর আগে আমাকে আমার সম্পর্কে যেসব কথাগুলো লিখেছে ওইটাতে অনেক কিছুই আসলে আছে। তারপরে একটু রিইটারেট করি যে টিল নাও, মানে যেহেতু সিসিআই, আমার সিসিআই অ্যালামনাই, আমি হচ্ছে 2017-18 সালের সিসিআই অ্যালামনাই। সো 17-18 সালে আসলে সিসিআই থেকে ফিরে এসে লট হ্যাজ বিন ডান, আই গেস মোর কুড হ্যাভ বিন ডান। আসলে কাজ করার তো শেষ নাই। বাট টিল নাও আমি 18টা দেশে স্টুডেন্ট অ্যান্ড প্রফেশনালদের সাথে বিজনেস মডেল ডেভেলপমেন্ট অ্যান্ড পিচিং নিয়ে তাদের ট্রেন আপ করেছি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট দেন জব লাইফে ঢোকা আর কি, থিংস আর বিজি আই গেস, ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড স্টাফ। সো আই গেস দ্যাটস প্রিটি মাচ ইট। আমরা মানে কথা বলতে বলতে আরো কিছু জানতে পারবো আই গেস। এক্স্যাক্টলি। সরি। সো ভাস্কর, আমরা জানলাম মোটামুটি। আমরা এখন সরাসরি মূল সেশনে চলে যাব। সো তুমি যদি একটু শিওর। শুরুতে কভার করতে বা শুরুতে বলতো যে এই যে বলছি ইউএস স্টেট ডিপার্টমেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম, এই প্রোগ্রামটি আসলে আহ, কারা সাপোর্ট করছে এবং কাদের জন্য সাপোর্ট করছে, জাস্ট দ্য বেসিক্স। Sure. So exchange program মানে as the name suggests আর কি, যে it's an effort of the US Department of State, and তারা যেটা আসলে চায় যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যে ইয়াং লিডাররা আছে তাদেরকে হচ্ছে মানে ফ্রম ডিফারেন্ট স্টেজেস, হাই স্কুল অর ইউনিভার্সিটি লেভেল। সো এক্সচেঞ্জ প্রোগ্রামস গুলো আসলে বেসিক্যালি আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, আমি আজকে যেটা নিয়ে কথা বলবো, এটা সবগুলো আসলে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য ফোকাস। অ্যান্ড দ্যার ইজ ওয়ান প্রোগ্রাম যেটা হচ্ছে হাই স্কুল স্টুডেন্টদের জন্য ফোকাস করে। সো প্র্যাকটিক্যালি এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলো হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের একটা ফুললি স্পন্সর্ড প্রোগ্রাম, যেখানে বিভিন্ন দেশের ইয়াং লিডারদেরকে নিয়ে আসা হয় তাদের ট্রেন আপ করার জন্য। এট দ্য সেম টাইম দ্য বেস্ট অফ দ্য বেস্ট, যেহেতু ইউএসএ অলমোস্ট সব দিক দিয়েই হয়তো বা পুরো ওয়ার্ল্ডকে লিড করে বা
আমরা অনেকেই মনে করি ইউএস ইজ লিডিং ইন অলমোস্ট এভরি অ্যাসপেক্ট। তো সেই তারা সেভাবে কিভাবে আসলে তারা কাজ করছেন, এট দি সেম টাইম অন্যান্য দেশের স্টুডেন্টরা আসলে যে ইয়াং লিডাররা তাদের যে এক্সপিরিয়েন্স গুলা বা তাদের দেশের যে কালচার বলেন বা এনভায়রনমেন্ট বলেন, স্টাডি বলেন, তাদের নলেজ এক্সপিরিয়েন্স, সেই জিনিসটাও আসলে ইউএস এর গভর্নমেন্ট চায় যে তাদের কমিউনিটিতে যেন এই নলেজটা হচ্ছে এক্সচেঞ্জ হয়। সো দ্যাটস ওয়াই ইটস অ্যান এক্সচেঞ্জ প্রোগ্রাম, শেয়ার অফ নলেজ, শেয়ার অফ মাইন্ডসেট অ্যান্ড এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং। অ্যান্ড আই গেস এক্সচেঞ্জ প্রোগ্রাম যেহেতু আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড হাই স্কুল নিয়ে কথা হচ্ছে, প্র্যাকটিক্যালি দের ইজ 4 এক্সচেঞ্জ প্রোগ্রাম ফ্রম ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট আন্ডার গ্রাজুয়েট বা হাই স্কুল স্টুডেন্টদের জন্য। প্রথমে হচ্ছে আমি যেটার নাম বলবো সেটা হচ্ছে গ্লোবাল ইউ গ্রেড আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। অ্যান্ড এটা আসলে প্র্যাকটিক্যালি 1 সেমিস্টারের একটা প্রোগ্রাম হয়, এবং যেটাতে যারা অ্যাটেন্ড করতে পারে তারা হচ্ছে ইউনিভার্সিটির প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য হচ্ছে গ্লোবাল ইউ গ্রেড আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, অ্যান্ড ইটস 1 সেমিস্টার ফর ক্রেডিট প্রোগ্রাম অ্যান্ড নন ডিগ্রি আর কি। সো এই প্রোগ্রামটাতে আসলে পিপল টু পিপল এক্সচেঞ্জ বা গ্লোবাল এডুকেশন, সিভিক এঙ্গেজমেন্ট থেকে শুরু করে টেসল বলে যে ইংলিশ টিচার ট্রেনিং, এই ধরনের জিনিস নিয়ে আসলে কাজ হয়। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আর একটা প্রোগ্রাম হয়তো অনেকে নাম শুনে থাকবে, সেটা হচ্ছে সুশি প্রোগ্রাম, স্টাডি অফ দ্য ইউএস ইনস্টিটিউটস। সো এই প্রোগ্রামটা হচ্ছে একটু শর্ট টার্ম, সেটা হচ্ছে 4 to 6 উইকের। অ্যান্ড হোয়াট হ্যাপেন্স ইন দিস প্রোগ্রাম ইজ দ্যাট এটাতে শুধু হচ্ছে একাডেমিক্স না, একাডেমিকের পাশাপাশি আসলে বিভিন্ন স্টাডি ট্যুর থাকে বা ভলান্টিয়ারিং থাকে, বিভিন্ন লোকাল কমিউনিটির সাথে হচ্ছে কাজ করার সুযোগ তৈরি হয়। ইটস বেসিক্যালি অ্যান ইউনিক অপরচুনিটি টু কানেক্ট উইথ আমেরিকান পিয়ার্স। এইটার যে প্রোগ্রাম লাইনমেন্ট বা প্রোগ্রাম স্কেডিউল বা অফারিংস, সেটার সাথে সিসিআই প্রোগ্রাম, কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভের একটু রিলেশন আছে, বাট ইটস আ শর্ট প্রোগ্রাম, 4 to 6 উইকস আর কি। অ্যান্ড আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ইউথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি, ইয়েস প্রোগ্রাম বলা হয় এটাকে শর্টে। এই প্রোগ্রামটা আপ টু 1 ইয়ার পর্যন্ত লাস্ট করতে পারে। অ্যান্ড এই প্রোগ্রামটা হচ্ছে টোটালি টার্গেটেড ফর দ্য হাই স্কুল স্টুডেন্টস অফ বাংলাদেশ, রাইট? সো এখানের একটা মজার বিষয় হচ্ছে যে স্টুডেন্ট যারা যায়, যেহেতু হাই স্কুল স্টুডেন্ট, তাদের একটা নিরাপত্তা এবং সেন্সিটিভ একটা ব্যাপার আর কি। সো দ্যাটস ওয়াই তারা আমেরিকাতে একটা ফ্যামিলির সাথে থাকে, যেটাকে বলা হয় হোস্ট ফ্যামিলি, যাতে আমেরিকান ফ্যামিলি গুলা কিভাবে কাজ করে বা তাদের ফ্যামিলির রিলেশন কিরকম, সেই বিষয়টা যেমন একদিকে জানার সুযোগ হয়, এবং একই সাথে হচ্ছে সেফটির যে কনসার্নটা থাকে বাংলাদেশের বাবা মায়েদের, স্পেশালি স্কুল অ্যান্ড হাই স্কুলে কিন্তু এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। তো সেই কারণে হচ্ছে তারা আমেরিকান একটা পরিবারের সাথে থাকে, যাতে সেই বিষয়গুলো নিশ্চিত হয়। এন্ড এট দ্য সেম টাইম তারা একটা ইউএস এর হাই স্কুলে পড়াশোনা করে, এবং সেই সাথে তাদের আমেরিকান কালচারের সাথে সাথে নিজেদের কালচারের ব্যাপারে হচ্ছে স্টুডেন্টদের সাথে শেয়ার করার সুযোগ পায়। সো সিসিআই ছাড়া আমি বাকিগুলা বললাম। সো তানভীর ভাই, নেক্সট টপিক আমরা কোনটাতে যেতে চাচ্ছি? রাইট। সো এটার সাথে আরেকটা প্রোগ্রাম আমি হচ্ছে অ্যাড করি, যেটা নট ফর স্টুডেন্ট বাট ফর প্রফেশনালস, এবং যেটাকে বলা হয় আইভিএলপি। সো এই আইভিএলপিটা হচ্ছে স্টুডেন্টও যায়, আমার ফ্রেন্ড গিয়েছিল স্টুডেন্ট হিসেবে, বাট এই প্রোগ্রামটিতে আসলে অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ নেই, বরঞ্চ আমেরিকান সেন্টার বা ইউএস এমবাসি সিলেকশন দেয় যাদেরকে মনে হয় যে লাইক উনি হচ্ছে এলিজিবল, তাকে হচ্ছে একটি প্রোগ্রামে লাইক 15 days আর 20 days এর জন্য পাঠায়। বেশ হাই প্রোফাইল প্রোগ্রাম। সো ওটা নিয়ে আজকে আমরা কভার করবো না, যেহেতু ওটা আসলে অ্যাপ্লিকেশন করে পাওয়া যায় না, বাট আজকে হচ্ছে আমরা অন্যান্য প্রোগ্রাম গুলো নিয়ে কভার করবো। সো ভাস্কর, আমরা তো সিসিএ নিয়ে ডিটেল কথা বলবো, যেহেতু তুমি সিসিএ অ্যালুমনাস এবং সিসিএ নিয়ে আমরা যাবো। বাট অন্য কোনো প্রোগ্রাম নিয়ে, যেমন ধরো আমাদের এখানে সবচেয়ে বেশি মানুষজন হচ্ছে যারা আন্ডার গ্রেডে আছে, তো সেই ক্ষেত্রে সুসি বা নেসা নিয়ে, ইউজিআরডি নিয়ে তোমার কি ছোট করে কোনো কিছু বলার আছে কিনা? ধরো যদি যদি তোমার জানা থাকে যে কখন ওপেন হয় বা কখন হচ্ছে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করে, বা অ্যাপ্লিকেশনে কি লাগে, ইন ব্রিফ কি বলা পসিবল? রাইট। সো আসলে ওই প্রোগ্রামগুলো ডেডলাইন এন্ড স্টাফ নিয়ে হচ্ছে আমার আইডিয়াটা কম, বাট কেউ যদি হচ্ছে সিম্পলি লাইক গুগলে যে সার্চ দেয় যে এক্সচেঞ্জ প্রোগ্রাম ইউএসবিডি, জাস্ট টাইপ দিস ইন and it will immediately take you to the US embassy website, and ওখানে আসলে সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে। সো আই গেস ওখানে গেলে মোটামুটি প্রায় ইন টার্মস অফ ডেডলাইন আর কি, ডেডলাইন ইস্যু যদি হচ্ছে কারোর জানতে হয়, দ্যাটস দ্য বেস্ট প্লেস টু গো আর কি। ওকে, তো তাহলে কি আমরা এখন সরাসরি সিসিআই দিয়ে শুরু করব? শিওর, লেটস স্টার্ট। ওকে,
সো ভাস্কর, তাহলে হচ্ছে তুমি যে প্রোগ্রামটা গিয়েছো, অ্যাজ ফার আই নো, এটা 1 বছরের প্রোগ্রাম। 1 বছর তুমি হচ্ছে আমেরিকা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছো। সো আমরা যদি তোমার এই প্রোগ্রামের একদম বেসিক থেকে শুরু করি, তোমার তুমি যদিও বা বলেছো তোমার প্রোগ্রাম নিয়ে যে আসলে প্রোগ্রামটা কি, তারপরেও যদি তুমি হচ্ছে একদম আহ লাইক কিভাবে ওই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হয় বা অ্যাপ্লিকেশনে কি কি চাই, এটা নিয়ে ডিটেইল আমরা কথা বলতে পারি। সো তুমি কোত্থেকে শুরু করতে চাও? ইটস আপ টু ইউ। রাইট। হ্যাঁ, সো আমি আসলে সিসিআই প্রোগ্রামটা কি এটা দিয়ে আসলে একটু শুরু করি, বিকজ বাংলাদেশে যেটা হয়, এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলাতে মানে দেখা যায় অনেকেই একটু হেজিটেট করে যে পড়তে পড়তে আন্ডার গ্রাজুয়েটটা ছেড়ে আমি কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভে যাব, 1 বছরের একটা প্রোগ্রাম। সো দের হ্যাজ টু বি আ ভেরি স্ট্রং জাস্টিফিকেশন, রাইট? একজন মানুষের এই ধরনের একটা লিপ নিতে হইলে খুব কনফিডেন্সের সাথে নেওয়া উচিত। সো আই থিঙ্ক বেসিক্সটা ক্লিয়ার করাটা একটু ইম্পর্টেন্ট। সো আমি আসলে সিসিআই প্রোগ্রামটা কি বা কেন সেটা দিয়ে একটু কথাটা শুরু করি। সো সিসিআইটা আসলে হচ্ছে একটা 2 সেমিস্টারের প্রোগ্রাম, একটা ইউএস এর কমিউনিটি কলেজে। ফর এক্সাম্পল আমি হচ্ছে হিউস্টন কমিউনিটি কলেজে ছিলাম। তো সেখানে 2 সেমিস্টারের একটা স্টাডির অপরচুনিটি তৈরি হয়। অ্যান্ড 2 সেমিস্টার মিনস হচ্ছে প্রায় 1 বছর আর কি, 10 মাসের একটু বেশি বা 10 মাসের মতো আসলে প্রোগ্রামটা চলে 2 সেমিস্টার নিয়ে। অ্যান্ড এখানে যেটা হয় যে ইটস নট অনলি অ্যাবাউট স্টাডি, রাইট? কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভের একটা বড় ডেফিনিশন হচ্ছে এখানে শুধু আসলে পড়াশোনার ব্যাপারটা না। একটা আন্ডার গ্রাজুয়েট সময়ে হচ্ছে যখন একটা স্টুডেন্ট যাবে ফ্রম ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার, তো সে যেন শুধু পড়াশোনা করতে না যায় আর কি, পড়াশোনার পাশাপাশি হচ্ছে সেখানে অনেক ইনক্রেডিবল অপরচুনিটি থাকে। ফার্স্ট অফ অল সেখানে ইন্টার্নশিপ করার সুযোগ থাকে। ইনফ্যাক্ট ইন্টার্নশিপ করার আসলে ইটস নট অ্যাবাউট অনলি সুযোগ, মানে ইটস ম্যান্ডেটরি। মানে প্রতিটা যারা হচ্ছে পার্টিসিপেন্ট সিলেক্ট হয়ে সেখানে যায়, তাদের প্রত্যেককে একটা ইন্টার্নশিপ করা হচ্ছে বাধ্যতামূলক। একটা ইউএস অর্গানাইজেশনের সাথে তাদেরকে ইন্টার্নশিপ করতে হয়। দেন আসে হচ্ছে ভলান্টিয়ারিজমের ব্যাপারটা, এন্ড দ্যাট ইজ অলসো ম্যান্ডেটরি, যে বিভিন্ন অর্গানাইজেশনে একটা স্পেসিফিক আওয়ার লিমিট থাকে যে এত আওয়ার তোমাকে ভলান্টিয়ারিং করতে হবে এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট করতে হবে। এন্ড এই জিনিসগুলো আসলে ইনভলভ করা হয় যে যাতে ইউএস কালচারের সাথে নিজেকে অ্যাটাচ করতে সুবিধা হয়, এট দ্য সেম টাইম নেটওয়ার্ক ডেভেলপমেন্ট, রাইট? যে আপনি যখন একটা স্টুডেন্ট যখন হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ভলান্টিয়ারিং করবে বা হচ্ছে ইন্টার্নশিপ করতে যাবে বা বিভিন্ন কালচারাল ইভেন্টে জয়েন করতে যাবে, ইটস অ্যান ইনক্রেডিবল ওয়ে টু ক্রিয়েট নেটওয়ার্কস। আই থিঙ্ক নেটওয়ার্কিং ক্রিয়েট করার জন্য এর থেকে আসলে ভালো সুযোগ আর নাই। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে এইগুলার থেকে আমি পার্সোনালি মনে করি যে হচ্ছে একটা বিশাল সুযোগ হচ্ছে এই প্রোগ্রামে, সেটা হচ্ছে ট্রাভেলিং অপরচুনিটি, রাইট? এখানে যে হচ্ছে স্টাইপেন্ড এন্ড আদার্স যে কস্ট গুলো বের করা হয়, সেই জিনিসটা যদি কেউ একটু বুঝে শুনে খরচ করে, মানে একটা ইনক্রেডিবল ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে আসা যায়। ফর এক্সাম্পল আমি হচ্ছে ইউএস এর 11টা স্টেট থেকে ঘুরে আসার সুযোগ হয়েছিল। আমার অনেক ফেলো মেম্বার্স আছে যারা হয়তো বা আমার থেকেও বেশি স্টেট ঘুরেছে বা কাছাকাছি স্টেট ঘুরেছে। এন্ড এইটা একটা আসলে ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি যে উইদাউট স্পেন্ডিং আ সিঙ্গেল ডাইম ফ্রম ইউর পকেট তুমি ইউএস এর এতগুলা স্টেট নিজে নিজে ঘুরতে পারবা। ইটস অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স আসলে। যে ইটস লাইক এক একটা স্টেট হচ্ছে এক একটা দেশের মতো, এন্ড সেই দেশের কালচার গুলা দেখা বা শেখা বা যে ভিউ গুলা, যে এনভায়রনমেন্ট গুলা, ইটস এন ইনক্রেডিবল ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি, যেটা সত্যি কথা বলতে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট এই প্রোগ্রামটা আসলে শেষ হওয়ার সাথে সাথে একটা এক্সক্লুসিভ কমিউনিটিতে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়। মানে সো দ্যাট মানে তুমি শুধু একজন স্টুডেন্ট যে যাচ্ছে সে যেন নিজের কোহর্টের লোকদের কাছেই হচ্ছে বাধা না থাকে আর কি। অলরেডি ইটস এন ইনক্রেডিবল নেটওয়ার্কিং অপরচুনিটি, বাট এটার বাইরে মানে আগে যত স্টুডেন্ট এই এক্সচেঞ্জ প্রোগ্রামে ছিল বা ভবিষ্যতে যারা আসবে, তাদের সাথে যেন হচ্ছে কানেকশন বিল্ড আপ করা যায়, সেটার একটা সুযোগ করা হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউএস এম্বাসির যে সব অর্গানাইজেশন গুলো আসলে আছে বিভিন্ন দেশে, স্পেশালি আমাদের জন্য বাংলাদেশে ফর এক্সাম্পল ইএমকে সেন্টার বা আমেরিকান সেন্টার, তাদের বিভিন্ন এক্সক্লুসিভ সুযোগ আসলে এই প্রোগ্রামগুলোর বা সিসিআই প্রোগ্রামের যারা এক্সচেঞ্জ অ্যালামনাই, তাদেরকে কিছু এক্সক্লুসিভ সুযোগ সুবিধা দেওয়া হয় আর কি। ফর এক্সাম্পল কেউ যদি কোনো সোশ্যাল এন্ডেভারের সাথে যুক্ত থাকে বা কোনো প্রোগ্রাম করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে তারা তাদের স্পেস বা অন্যান্য বিভিন্ন লিঙ্কেজ দিয়ে আসলে তারা হেল্প করে। সো আই গেস ইটস আ প্রোগ্রাম, মানে ওয়ান্স এ সিসিআই অলওয়েজ এ সিসিআই টাইপ সিচুয়েশন। একবার সিসিআই প্রোগ্রামে বা একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্ত হলে এই ইনক্রেডিবল অ্যাক্সেসটা আসলে ক্রিয়েট হয়ে যায়, যেটা আসলে সারা জীবনের একটা অ্যাসেট। সো দ্যাটস প্রিটি মাচ দ্য বেসিক আসলে যে কেন সিসিআইটা অ্যাপ্রোচ করা উচিত।
এখন আসলে আমি কি কি সাবজেক্ট নিয়ে আসলে পড়াশোনা করা যায় এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কোন বিষয়গুলোকে দিকে ফোকাস রাখা উচিত অ্যাপ্লিকেশন করার জন্য, সেই দিকে আসলে যেতে চাচ্ছি তানভীর ভাই। শিওর, শিওর, গো হেড। শিওর। সো সাবজেক্টের কথা বলতে গেলে আসলে দের ইজ এন ভ্যারাইটি অফ সাবজেক্টস, ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস। ঠিক আছে, সো আমি জাস্ট হচ্ছে মেজর যে কি বলে যে সাবজেক্ট হেডলাইন কাইন্ড অফ বলা যায় সেইগুলো আমি বলে যাচ্ছি। যে যে সাবজেক্টগুলো আছে, ওয়ান অফ দেম ইজ এগ্রিকালচারাল সাবজেক্টস, অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং, বিজনেস ম্যানেজমেন্ট, ইনফরমেশন টেকনোলজি, দেন চাইল্ডহুড এডুকেশন, মিডিয়া স্টাডিজ, পাবলিক সেফটি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। সো এই জিনিসগুলো হচ্ছে মেজর সাবজেক্টস, এবং এইগুলোর আন্ডারে প্রতিটা যে নামগুলো আমি বললাম, যে বিজনেস ম্যানেজমেন্ট বা ইনফরমেশন টেকনোলজি বা এগ্রিকালচার বা ট্যুরিজম, হসপিটালিটি, মিডিয়া, এই কোর সাবজেক্টগুলোর আন্ডারে অনেকগুলো ইন্টারেস্ট সাবসেকশন থাকে। এন্ড অ্যাপ্লিকেশন সাবমিশন করার সময়ই ওই সাবসেকশন গুলো আসলে সিলেক্ট করে দিতে হয়। যে আমি ফর এক্সাম্পল আমি বিজনেস ম্যানেজমেন্টে যাচ্ছি, বিজনেস ম্যানেজমেন্টের কোন জিনিসটা হচ্ছে আমার আগ্রহ বেশি, আমি কি অন্টারপ্রেনারশিপ শিখতে চাই, নাকি হচ্ছে অ্যাডমিনের যে পার্টগুলো থাকে সেটা, নাকি ম্যানেজমেন্ট, কোন জিনিসটা আমি ভালো করে শিখতে চাই, এই জিনিসটা হচ্ছে সাবমিট করতে হয়। এন্ড দিস প্রুভস যে আসলে কতখানি সিনসিয়ারিটি নিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম গুলা বা সিলেকশন প্রসিডিওর গুলো হচ্ছে ডেভেলপ করা হয়, যাতে যে 1 বছর সময় স্টুডেন্টরা তাদের হোম কান্ট্রি থেকে বাইরে থাকবে সেটার জন্য একদম 100% ইউটিলাইজেশন তারা করতে পারে। সো দেন কামস অ্যাবাউট দ্য ইলিজিবিলিটি সেকশন। ইলিজিবিলিটির ব্যাপারটা আসলে খুবই সিম্পল। বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের প্রথমত হচ্ছে বয়স 18 বা তার বেশি হতে হবে। অ্যান্ড যারা অ্যাপ্লাই করবে তাদের এইচএসসি পাস করতে হবে এইচএসসি এর পর থেকে, এবং ভার্সিটির প্রথম থেকে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা এইটার জন্য অ্যাপ্লাই করতে পারবে কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভে। সো এখন হচ্ছে যেটা আসলে অ্যাপ্লাই করার সময় যে জিনিসটা সবার মাথায় আসলে কাজ করে, যে অ্যাপ্লাই তো করবো, আসলে সিলেকশন হওয়ার জন্য কোন কোন জিনিসগুলা তারা বেশি লক্ষ্য করে বা কোন কোন জিনিসে আমার আগে কেয়ারফুল হওয়া উচিত। এন্ড এই জিনিসটা কেউ যদি আসলে আগে থেকে জানে, ইটস ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ অ্যাডভান্টেজ। এন্ড হিউজ থ্যাঙ্কস টু তানিন ভাই আজকে আসলে এই লাইভ সেশনটা অর্গানাইজ করার জন্য, বিকজ যারা আসলে আজকে এই ইনফরমেশন গুলো জানছে, আসলে ইটস এন হিউজ অ্যাডভান্টেজ এগেনস্ট অল দ্য আদার অ্যাপ্লিকেন্টস। এন্ড প্র্যাকটিক্যালি প্রতি বছর এই প্রোগ্রামটার জন্য, ইফ আই এম নট রং, 20,000 বা তার থেকেও বেশি অ্যাপ্লিকেশন পড়ে বাংলাদেশের সবগুলা জায়গা থেকে। সো ইটস আ ভেরি কম্পিটিটিভ প্রসেস। এবং বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রতি বছর আই থিঙ্ক একবার বা দুইবার হচ্ছে 10 জনকে নেওয়া হয়েছিল। বাট ইউজুয়ালি মানে ওই নাম্বারটার অ্যারাউন্ডেই আসলে হোভার করে, 8 থেকে 10 জনের মতো আসলে প্রতি বছর নেওয়া হয়। সো যে জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে অ্যাপ্লিকেশন করার সময়, ওয়ান হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে অনেকগুলো এসে থাকে, এন্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই এসে গুলার কোশ্চেন যেন হচ্ছে খুব ভালো করে লেখা হয়। এন্ড আমি যখন বলছি ভালো করে লিখতে হবে, ইটস নট লাইক যে তোমার একদম আহ, মানে গ্রামারের একদম হচ্ছে ফুলঝুরি দেখাইতে হবে, বা যখন লিখছি তখন ইংলিশ, নিজের ইংলিশ প্রফিসিয়েন্সির একদম 200% দিয়ে দিতে হবে। ইটস নট অনলি দ্যাট, হ্যাঁ, এটা শুধু হচ্ছে ইংলিশ এফিসিয়েন্সি বা এটার ব্যাপার না। এই এসে গুলো আসলে নিজেকে ফুটায় তুলতে হবে। ইটস অ্যাবাউট পার্সোনালাইজেশন, কত ভালোভাবে এই উত্তরগুলা যে এসে গুলা লিখতে হয়, একজন অ্যাপ্লিক্যান্ট কতভাবে সেখানে ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। ইউনিকনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? যখন আসলে একটা জায়গায় 20,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, সেখানে প্রাইমারি ক্রাইটেরিয়া কিন্তু এক বলা যায় প্রধান হাতিয়ার আর কি, এই এসের উত্তরগুলা। সো এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে এসে গুলা যখন লেখা হবে, সেই জিনিসগুলো খুবই মানে নিজেকে যেন হচ্ছে রিপ্রেজেন্ট করে, সেটা যেন ইউনিক হয়। যে লেখাগুলা প্রতিটা সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ বা ওয়ার্ডিং, সেই জিনিসগুলো পড়লে যে পড়ছে তার জন্য মনে হয় যে ইটস এ স্টোরি অ্যাবাউট এক্স বা ইটস এ স্টোরি অ্যাবাউট ওয়াই। এই জিনিসটা হচ্ছে খেয়াল রাখতে হবে। পার্সোনালাইজেশনের ব্যাপারটা, নিজের দক্ষতা এবং লিডারশিপের যে বিষয়গুলো, সেগুলো যেন আসলে অ্যান্সারে ফুটে ওঠে সেটা খেয়াল রাখতে হবে। এন্ড এট দি সেম টাইম সেই জিনিসগুলো যেন আসলে অনেক বেশি বড় না হয়ে যায়, সেদিকেও আসলে খেয়াল রাখতে হবে। কারণ নিজের ব্যাপারে কথা বলতে গেলে এটা একটা মেজর ভুল আসলে আমরা সবাই মনে হয় কম বেশি করি। সো সেই ব্যাপারে একটু কনসাস থাকতে হবে। এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, নেক্সট যদি কনসিডারেশন করতে হয়, আমার হচ্ছে যে এক্সপিরিয়েন্স যেটা বলে যে এইটার এসের পরে যদি কোনো কনসিডারেশন আসে, ওয়ান উড বি দ্য একাডেমিক রেজাল্ট। নাও
একাডেমিক রেজাল্ট একটা সিলেকশন ক্রাইটেরিয়া, এই কথাটা বলার সাথে সাথে মানে আমি এর আগেও আসলে সিসিআই নিয়ে বেশ কয়েকবার সেশন নিয়েছি। সো যেটা হয় যে শেষে, একদম শেষে যে কোশ্চেন অ্যান্সারে কমন একটা কোশ্চেন থাকে যে আমার তো সিজিপিএ 3 এর নিচে, আমার তো সিজিপিএ 3.5 এর নিচে, আমার কি হচ্ছে এই প্রোগ্রামে সিলেকশন হবে? দ্য থিং ইজ, যখনই আসলে সিলেকশন ক্রাইটেরিয়া গুলো আমি বলছি, এগুলা কিন্তু আসলে এমন না যে ইট অল চেক বক্স নিডস টু বি মার্ক, বিষয়টা কিন্তু এরকম না যে সবগুলা জিনিস থাকতে হবে, ইটস নট লাইক দ্যাট। এক একটা প্যারামিটার, কারোর যদি এক জায়গায় দুর্বলতা থাকে কিন্তু সে যদি অন্য একটা জায়গা দিয়ে সেটা ফিল আপ করে ফেলে, দেন আসলে তার পক্ষে সিলেক্ট হওয়া সম্ভব। বিকজ সিসিআই তে আসলে আহ, মানে আমি যে কথাটা বললাম এটা জাস্ট কথার কথা না, সিসিআই তে ইতোপূর্বে আসলে অনেকেই সিলেক্টেড হয়েছে যাদের একাডেমিক রেজাল্ট কিন্তু খুব একটা ভালো ছিল না, কিন্তু তাদের যে ওয়ার্ক রিলেটেড যে এক্সপিরিয়েন্স, অর্থাৎ যে সাবজেক্টে সে অ্যাপ্লাই করছে সেই রিলেটেড যে রিয়েল লাইফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বা হয়তো দেখা গেছে কেউ একজন ইনফরমেশন টেকনোলজিতে অ্যাপ্লাই করছে, তার একটা অসাধারণ প্রজেক্ট আছে, বা আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমি বিজনেস ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করেছিলাম স্পেশালাইজিং ইন অন্টারপ্রেনারশিপ। সো এটাতে আমি যখন অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার আগে হচ্ছে আমি একটা কানাডিয়ান ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমার টিম হচ্ছে রানার্স আপ ছিল ওয়ার্ল্ড ফাইনালে। সো দ্যাট হেল্প মি আ লট, রাইট? আমার আন্ডার গ্রাজুয়েট স্টাডি কিন্তু হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ, কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট স্পেশালাইজিং ইন অন্টারপ্রেনারশিপ। তো কেন সিলেক্ট হলাম? কারণ হচ্ছে যে ওইটা, যে আমি যে সাবজেক্টটাতে অ্যাপ্লাই করেছি ওইটার সাথে আমার রিলিভেন্ট কাজ ছিল। সো দ্যাট প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন টার্মস অফ সিলেকশন। সো একাডেমিক রেজাল্ট ডেফিনেটলি একটা রোল প্লে করে, বাট কারোর যদি একাডেমিক রেজাল্টটা লো হয় তার মানে এই না যে তার সিলেকশনটা হবে না। অ্যান্ড দেন হচ্ছে যেটা আমি অলরেডি বলে ফেললাম যে আসলে যে সাবজেক্টে অ্যাপ্লাই করছি সেইটা রিলেটেড আসলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা, মানে কিছু একটা এক্সপিরিয়েন্স আসলে থাকতে হবে, বা যখন অ্যান্সার গুলো লেখা হচ্ছে লেখার মধ্যে যেন আসলে প্রকাশ পায় যে যে জিনিসটা শিখতে চাচ্ছে সেটার প্রতি আসলে তার প্যাশন আছে, বা সেই জিনিসগুলা নিয়ে আসলে ঘাটাঘাটি করে, বা সামথিং সামথিং নিডস টু বি টাচড, যে যে পড়ছে তার জন্য আসলে মনে হয় যে তার আসলে এই সাবজেক্ট নিয়ে কিছুটা হলে ধারণা আছে। অথবা এটাও কিন্তু হতে পারে যে একটা সাবজেক্ট তুমি কিছুই জানো না, কিন্তু তুমি হচ্ছে সেটা এক্সপ্লেন করলা যে কেন আসলে তুমি এই জিনিসটা শিখতে চাও, এন্ড দ্যাট হ্যাজ টু বি লিঙ্কড, যে তোমার পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে লিঙ্ক করে ফিউচারে কি করতে চাও সেটার সাথে যদি একটু লিঙ্ক করে কথাটা বলা যায়, দ্যাট উইল বি অ্যান অ্যামেজিং টাস্ক, এন্ড দ্যাট ক্যান প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন গেটিং সিলেক্টেড। এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট হচ্ছে আমি যে কথাটা বলছিলাম যে আজকে সেশনটা আসলে যারা জয়েন করবে কিছু কিছু ইনফরমেশন আগে থেকে জানলে আসলে খুব অ্যাডভান্টেজ পাওয়া যায়। ফর এক্সাম্পল, ওয়ান থিং দ্যাট প্লেইজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল অ্যাকর্ডিং টু মি ইন টার্মস অফ সিলেকশন, সেটা হচ্ছে ভলান্টিয়ারিং এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন রকমের ক্লাব অ্যান্ড কমিউনিটি এক্সপিরিয়েন্স। বিকজ আসলে যে মানুষগুলা ইউনিভার্সিটি বা হচ্ছে কলেজ লাইফে বা ইভেন্টস, কি বলে যে স্কুল লেভেলে হচ্ছে ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটি বা কমিউনিটি ওয়ার্কের সাথে যুক্ত থাকে, ইটস কাইন্ড অফ লাইক অ্যাজিউমড, বা এটা কিন্তু আসলে খুব চিন্তা করাটা সহজ যে এই ওই ছেলেটা বা ওই মেয়েটার একটা লিডারশিপ স্ট্যান্স কিন্তু গ্রো করে। কারণ একটা ভলান্টিয়ারিং কাজ করতে গেলে বা কমিউনিটি ওয়ার্ক করতে গেলে আসলে টিম ওয়ার্ক, লিডারশিপ, প্রেশার হ্যান্ডলিং, এই জিনিসগুলো কিন্তু আসলে অটোমেটিক্যালি সেই যোগ্যতাগুলো চলে আসে। সো ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটি, ক্লাব এক্সপোজার, এই জিনিসগুলোতে একটু আগে থেকে যদি কেউ নজর দেয় তাহলে এটা আসলে অ্যাপ্লিকেশন সিলেকশনে অনেক বড় একটা ভূমিকা পালন করবে। এন্ড ফাইনালি আসলে যেহেতু প্রোগ্রামটা ইউএসএ তে, একটা ইংলিশের যোগ্যতা আসলে থাকতে হয়। ইটস নট লাইক যে একেবারে ইংলিশে 7, 8 বা 9 পাওয়ার মতো, আইএলটিএস এ 7, 8, 9 পাওয়ার মতো হচ্ছে স্কিল থাকতে হবে, বাট একটা আহ, মানে বেস লেভেল বা অ্যাভারেজ একটা হচ্ছে স্ট্যান্স থাকতে হয় ইন টার্মস অফ ইংলিশে কথা বলা বা হচ্ছে ইংলিশে লেখার, যাতে তারা আসলে বিলিভ করতে পারে যে you have the capacity to at least go there and communicate, right? আর ইংলিশের সিলেকশনের যে ক্রাইটেরিয়া গুলো বললাম মানে হয়তো বা অনেক সিরিয়াস শোনাচ্ছে, সো সেই কারণে হচ্ছে আই থিঙ্ক এই কথাটা বলা খুব জরুরি। সেটা হচ্ছে এই প্রোগ্রামটাতে শুধু তার মানে এটা আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে শুধু তাদেরকেই সিলেক্ট করা হয় না যে যারা অলরেডি লিডার্স, রাইট, যারা অলরেডি রেডি টু ক্রিয়েট ইম্প্যাক্ট, যদি তাদেরকে আরো একটু বেশি শেখানো হয় এমন লোকদেরই কিন্তু শুধু সিলেক্ট করা হয় না, তারা কিন্তু এটাও দেখে যে যদি এই ছেলেটা বা এই মেয়েটাকে যদি সুযোগটা দেওয়া হয়, সে ওখানে যে যেগুলো শিখবে সেটা সে দেশে এসে ইউটিলাইজ করবে কিনা, বা সে আসলে কত বড় একটা চেঞ্জ নিয়ে আসতে পারবে তাকে যদি এই সুযোগটা দেওয়া হয়।
সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি একদম প্রথমে ওই এস এর ব্যাপারটা বললাম, যে এসে তে যদি হচ্ছে তুমি বুঝাতে পারো তোমার স্টোরি, তোমার এক্সপেরিয়েন্স বা তোমার ফিউচার পরিকল্পনা দিয়ে, যে আমি যদি এই সুযোগটা পাই, আই উইল মেক দ্য বেস্ট ইউজ অফ ইট, আমি এই যে জিনিসগুলো শিখতে চাই, কারণ হচ্ছে আমি ভবিষ্যতে এগুলা করতে চাই, এবং আমি ফেরত এসে এই এই কাজগুলো আসলে আমি করব, আমার প্ল্যান আছে, সেই বিষয়টা যদি আসলে ফুটায় তোলা যায়, তাহলে আসলে ইটস ভেরি 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 মাচ পসিবল টু গেট সিলেক্টেড। এক্স্যাক্টলি। এক্সেলেন্ট ভাস্কর। তো আমরা জানলাম আসলে যে সিলেকশন ক্রাইটেরিয়া গুলো কি, এবং ভাস্কর যে জায়গায় এমফেসাইজ করলো, আমার নিজে অনেককে দেখেছি আমার ফ্রেন্ড সার্কেলে যারা হচ্ছে এই টাইপের প্রোগ্রামগুলোতে গিয়েছে। এসেটা আসলে খুবই ইম্পর্টেন্ট, আপনাকে এসে দেখে সিলেকশন দেয়, ওভারঅল প্রোফাইল পাশাপাশি হচ্ছে কয়েকটা জিনিস আসলে আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন এখানে যাওয়ার জন্য, এবং হচ্ছে আপনি ফিরে এসে কি করতে চান, এই দুটো খুব ক্রুশাল পয়েন্ট। এই দুটোতে যদি আপনি ভালোভাবে টাচ রাইট। করতে পারেন, ইউ হ্যাভ লাইক ইকুয়াল চান্সেস। সো ভাস্কর, আমার যেটা মনে হয়, ধরো আসলে এই প্রোগ্রাম নিয়ে আমাদের অনেকে জানা থাকে না, অনেকে জানে না। কারণ ধরো যারা জানে ওরা জানে, বাট যারা জানে না ওরা একদমই জানে না। এটা একটা লাইফ হুম হুম। চেঞ্জিং অপরচুনিটি। আমি আমার ফ্রেন্ডদেরকে দেখেছি, আমার ব্যাচমেটে একজন গিয়েছিল নেসা গ্লোবাল ইউজিআরডি তে। সো আমি দেখেছি যে সে এখন হচ্ছে লাইক আমার দেখা ম্যাক্সিমাম ইউএস অ্যালামনি আবার ইউএসএ তে পড়াশোনা করতে আসে, বা ইউএসএ তে হচ্ছে সেটেল করে, বা একটা ডোর ওপেনিং এর মতো। সো লাইক আমার ফ্রেন্ডের কথা বলি, সে হচ্ছে তাও এসেছে, আসার পরে হচ্ছে 1 বছর থাকলো, 1 বছর থেকে বাংলাদেশে ব্যাক করলো পড়াশোনা শেষ করে। এখন সে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে কাজ করছে নিউ ইয়র্কে। সো আই থিঙ্ক লাইক একটা কানেকশন, একটা কমিউনিকেশন, একটা ইউজ টু হয়ে যাওয়া যেটাকে বলে, 1 বছর থাকা বা রাইট। কয়দিনই থাকা যায়। সো যারা দেখছেন বা এই লাইভটি দেখবেন, তারা হচ্ছে যারা জানেন না, এটি একটা আসলে খুব ভালো একটা অপরচুনিটি। যদি এমনও হয় আপনার 2 উইকসে যে প্রোগ্রামগুলো, 2 উইকসের জন্য যদি আপনি ইউএসএ আসেন, ফার্স্ট অফ অল আপনাকে একটা পেনিয়ে খরচ করতে হয় না। ভাষা যেটা বলেছে যে শুধু ঘোরার জন্য না, আপনার বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে আপনাকে আবার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত, এয়ারপোর্টের ট্যাক্সি খরচটা পর্যন্ত হচ্ছে আপনাকে ইউএস এম্বাসি দিবে। সো এবং রাইট। আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই। এখানে হচ্ছে বিশাল একটা অ্যালুমনির সাথে আপনি যোগাযোগ করবেন, আপনি ঘুরবেন। যেমন ধরি সুশি প্রোগ্রামটার কথা যদি বলি, এটা আসলে সর্ট অফ লাইক 50 লাইক 2 উইকস এ প্লেজার ট্রিপের মতো আর কি, যে আসবে, ঘুরবে, দেখবে, কিছু প্রোগ্রামে যাবে। ইভেন অনেক সময় দেখা যায় আপনাকে হোয়াইট হাউসে ঘোরার সুযোগ থাকে, হোয়াইট হাউসে নিয়ে যায়। বাট যেসব জায়গাগুলোতে আসলে নর্মালি হয়তো আমি এখন পড়াশোনা করতে এসে পারছি না, সেক্ষেত্রে ইউএস লাইক অ্যালুমনিরা পারে, ইসরায়েল অ্যালুমনিরা পারে। সো অনেক সুযোগগুলো রয়েছে, বিশেষ করে সিসি একটি সুযোগ, সুসি একটি সুযোগ, আন্ডারগ্রেড চলাকালীন অবস্থায়, বা নেসা বা গ্লোবাল ইউজিআর একটি সুযোগ। এই সুযোগগুলো আপনারা হচ্ছে কাজে লাগাবেন, এবং হচ্ছে আমি চেষ্টা করব প্রোগ্রাম শেষ করার পরে কমেন্ট সেকশন হচ্ছে সবগুলো প্রোগ্রামের লিঙ্ক গুলো দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা গো থ্রু করতে পারেন ডিটেল কোনটার ক্রাইটেরিয়া কি। সো ভাস্কর, রাইট। তুমি মোটামুটি ক্রাইটেরিয়া গুলোর কথা বললা, এখন তুমি যদি ফার্স্ট অফ অল আমার একটু বলো যে হচ্ছে কোনো ইন্টারভিউ আছে কিনা, আর যদি ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে ইন্টারভিউতে ইন্টারভিউয়ার আসলে কি কি দেখতে চায়, এবং এই ক্ষেত্রে কেমন প্রিপারেশন হওয়া উচিত। রাইট। সো হচ্ছে আমি তানিম ভাই যে কোশ্চেনটা করলেন আর কি, আমি ওটাতে একটু গ্র্যাজুয়ালি যাই, লেটস মানে সিলেকশন প্রসিজিওরটা আর কি, ওটা শিওর। নিয়ে কথা শুরু করতে থাকি, এন্ড আই গেস ইন দা ওয়ে ওটা পড়ে যাবে আর কি। শিওর। সো প্র্যাকটিক্যালি আসলে এইটার যে ডিক্লারেশনটা হয়, প্রোগ্রাম অ্যাপ্লিকেশন স্টার্ট হয় নর্মালি অক্টোবর থেকে, প্রায় এখন পর্যন্ত প্রায় সবগুলো ইয়ারেই অক্টোবরে প্রোগ্রাম লঞ্চ হয়ে যায়। এন্ড এটার জন্য আসলে ইউএস এম্বাসির যে ওয়েবসাইটটা, ওটাতে একটু খেয়াল রাখতে হবে, এন্ড তাদের ফেসবুক পেজেও আসলে ফলো দিয়ে রাখলে বা নোটিফিকেশন অন করে রাখলে এই জিনিসগুলো জানা যায়, যে কারণ তারা আসলে প্রোগ্রামটা রিলিজ হওয়ার সাথে সাথেই দেখা যায় যে ফেসবুকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলে বা পোস্ট হয়। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট তাদের ওয়েবসাইটটা তো আছেই। এন্ড ডেডলাইনটা থাকে নর্মালি হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত। সো একটা লম্বা পিরিয়ড আর কি, প্রায় 2 মাস বা একটু বেশি হচ্ছে সময় দেওয়া হয় মানুষকে অ্যাপ্লিকেশন করার জন্য। সো প্রথম যে আসলে কাজটা করতে হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হয়। একটা লং অ্যাপ্লিকেশন ফর্ম থাকে উইথ অল দ্য পার্সোনাল ডিটেইলস, সাবজেক্ট চয়েসেস, এসেস এন্ড এভরিথিং। সো অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে জিনিসটা দুই ভাবে করা যায়, এক হচ্ছে হার্ড কপি দিয়ে জমা দেওয়া যায়, এন্ড দ্বিতীয়টা হচ্ছে আপনি চাইলে ইমেইলেও জমা দিতে পারবেন, বাট আই উড পার্সোনালি রেকমেন্ড যে হচ্ছে সেই জিনিসটা হার্ড কপিতে দেওয়া। ফর এক্সাম্পল, আমি যখন আসলে অ্যাপ্লাই করেছিলাম, আমার একটা পোর্টফোলিও ছিল, প্রজেক্ট পোর্টফোলিও সহ আমি অ্যাপ্লাই করি। তো যেটা সমস্যা হয় যে যেহেতু এই ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট বা ইউএস এম্বাসির ইমেইল গুলা হচ্ছে খুবই সিকিউর, রাইট, এবং সিকিউরিটি পারপাসের কারণে তাদের ইমেল অ্যাটাচমেন্ট গুলার হচ্ছে
ফাইল সাইজ লিমিট খুবই ছোট। সো আপনি যদি আপনার ইভেন ভলান্টিয়ারির সার্ভিস গুলাও যদি আপনি কোথায় কোথায় কাজ করেছেন সেই জিনিসটা যদি একটা পিডিএফ এ দিয়ে আপলোড করতে চান, দেখা যাবে ওইটাতেই হচ্ছে লিমিট শেষ হয়ে যাইতে পারে, এরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে যাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকে বা সামথিং। সো সেক্ষেত্রে হচ্ছে আই উড পার্সোনালি রেকমেন্ড যে হার্ড কপি অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া, বিকজ মানে কোনো ধরনের লিমিটেশন থাকে না আর কি, যে যে জিনিসগুলো আপনারা দিতে চান দিতে পারবেন। আর এক্ষেত্রে ডু রিমেম্বার যে আসলে অনেকে মনে করতে পারে যে হচ্ছে একটা হেভিওয়েট প্রোগ্রাম বা এত বড় একটা সুযোগ, মানে জীবনে যা যা করেছি সব আমি দিয়ে দিই, যে কোনটা ইম্পর্টেন্ট যদি না বুঝতে পারে বা সামথিং। সো এইটা যদি আসলে কেউ করে, আসলে ইটস কাইন্ড অফ লাইক একটু মানে হালকা করে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো একটা সিচুয়েশন আর কি। যদি আপনি যদি আসলে ইনফরমেশনের ওভারফ্লো তৈরি করেন, যে এক গাদা ভলান্টিয়ারিং এর সার্টিফিকেট বা এক গাদা হচ্ছে রেকমেন্ডেশন লেটার দিয়ে যদি আপনি লেখেন, বা আপনার এসে গুলো যদি অনেক বিশাল বিশাল বড় বড় এসে হয়, এটা আসলে যেটা ক্রিয়েট করে প্র্যাকটিক্যালি ইনফরমেশন ওভারফ্লো, রাইট? কারণ 20,000 30,000 অ্যাপ্লিকেশন যখন আসলে দেখতে হচ্ছে, আপনি যদি টু মাচ ইররিলেভেন্ট ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করেন, যেটার সাথে আসলে আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছেন তার কোনো রিলেশনই নাই, বা আপনার লিডারশিপ ক্যাপাসিটি বা কমিউনিকেশন স্কিলটা তুলে ধরে সেরকম কোনো রিলেশন নাই, এই ধরনের কাগজপত্র দিয়ে যদি আসলে অ্যাপ্লিকেশনটা অযথা হেভি করা হয়, এটা প্র্যাকটিক্যালি আসলে ব্যাকফায়ার করবে। সো এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখতে হবে, যে যে জিনিসগুলো দরকার, যে জিনিসগুলো দিলে আসলে অ্যাপ্লিকেশনটা স্ট্রং হবে বা নিজের লিডারশিপ ক্যাপাসিটি বা সাবজেক্ট কম্পিটেন্সি গুলো আসলে বুঝতে পারা যাবে, সেই জিনিসগুলাই আসলে দিতে হবে। আদার্স যে জিনিসগুলো সেগুলো অ্যাভয়েড করা বেটার। এন্ড এই যে হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার কথাটা বললাম, সো ডিসেম্বরে আসলে ডেডলাইনটা পার হয়ে যাওয়ার পরেই দেখা যায় কিছুটা সময় নিয়ে হচ্ছে আমেরিকান সেন্টারে ইন্টারভিউ এর জন্য কল করা হয়, রাইট? সো দ্যাটস, এটা হচ্ছে তানিম ভাইয়ের কোয়েরি ছিল যে আসলে আই গেস ইন্টারভিউ এ কি কি কোশ্চেন বা সেই এক্সপিরিয়েন্সটা। সো বেসিকলি আসলে ইন্টারভিউতে তারা দেখার চেষ্টা করবে যে আসলে আপনি যে কোশ্চেন গুলার যে অ্যান্সার দিয়েছেন, যে এসে গুলা লিখেছেন, যে সার্টিফিকেট গুলো আপনি পাঠিয়েছেন, সেইগুলার আসলে কি বলে যে আপনি কতটুকু আসলে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারছেন কথা বলে, বা আপনাকে যখন একটা কোশ্চেন করা হবে বা দেখা যাবে আপনার একটা এক্সপিরিয়েন্স নিয়ে ডিটেলস জানার জন্য তারা চেষ্টা করতে পারে, বা আপনি ওখানে যে কেন যেতে চাচ্ছেন বা এসে কি করবেন এন্ড আদার্স বিভিন্ন জিনিস দিয়ে আসলে তারা আপনাকে চ্যালেঞ্জ করবে আর কি। যদি আমি আসলে এক ওয়ার্ডে বলতে চাই, দে আর গোইং টু ট্রাই টু চ্যালেঞ্জ ইউ অ্যান্ড সি ওয়েদার ইউ ক্যান উইথস্ট্যান্ড দ্য প্রেশার, রাইট? কারণ একজন মানুষ যদি রিয়েলি প্যাশনেট হয়, যে কথাগুলো লিখেছে সেগুলো যদি সত্যি সে ফিল করে লিখে থাকে, ওখানে যখন বিভিন্ন কোশ্চেন করে তাকে চ্যালেঞ্জ করা হবে বা বিভিন্ন ধরনের সিনারিও দিয়ে সেগুলা ডিফেন্ড করতে বলা হবে, বা এই যে গোলস বা পাস্ট এক্সপিরিয়েন্স নিয়ে যখন বিভিন্ন ধরনের কোশ্চেন করা হবে, তখন কিন্তু আসলে ডেলিভারিটা দেখলে কিন্তু আসলে বোঝা যাবে যে এই এই মানুষটা বা এই ছাত্রটা বা এই ছাত্রীটা আসলে কতটুকু প্যাশনেট, তার এই সামনে যে ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ জার্নিটা আসছে সেটার ব্যাপারে আসলে সে কতটুকু প্যাশনেট, এবং সেটা আসলে সে কতটুকু ইউটিলাইজ করতে পারবে, মানে তার ইউটিলাইজেশন পাওয়ারটা আসলে কতখানি, সেই জিনিসটা তারা বোঝার চেষ্টা করে। অ্যান্ড এট দি সেম টাইম তারা এটা আসলে দেখতে চেষ্টা করে যে তার আসলে এই লোকটার দেশে কিছু করার ইচ্ছাটা কতটুকু। বিকজ যখন এক্সচেঞ্জ প্রোগ্রাম বলা হচ্ছে, এর মানে কিন্তু আসলে নলেজ এন্ড এভরিথিং এর শেয়ারিং হচ্ছে, যাতে একটা স্টুডেন্ট একটা এই সুযোগটা ইউজ করে দেশে এসে তার নিজের কমিউনিটির জন্য যেন কাজ করতে পারে। সো এইসব জিনিসগুলো আসলে তারা বোঝার চেষ্টা করে, যে আসলে তার একটা অ্যাপ্লিকেন্টের ইন্টেনশনটা কিরকম, বা তার গোলস বা পাস্ট এক্সপিরিয়েন্স এন্ড এভরিথিং আর কি, সবকিছু মিলে আসলে তারা চ্যালেঞ্জ করার চেষ্টা করে অ্যাপ্লিকেন্টকে। অ্যাপ্লিকেন্টের আসলে দায়িত্ব হলো মাথা একদম ঠান্ডা রেখে প্রপারলি অ্যান্সার গুলা দেওয়া, দ্যাটস ইট। এন্ড অনেকে হয়তো মনে করতে পারে যে আসলে ইংলিশে কথা বলার একটা বিশাল ফ্লুয়েন্সি থাকতে হয়। ডেফিনেটলি আসলে যাদের সেই জিনিসটা আছে এটা একটা অ্যাডেড পয়েন্ট, বাট ইংলিশের ফ্লুয়েন্সি দিয়ে কেউ যদি আসলে মানে ইররিলেভেন্ট অতিরিক্ত বেশি কথা বলে, সে কিন্তু উল্টো তার সিলেকশন প্রক্রিয়াটা আরো ডুমড হবে। বাট যে একটু আস্তে আস্তে সময় নিয়ে সঠিক কথাগুলো তাদেরকে বলতে পারবে, তাদের অ্যান্সার গুলো সঠিকভাবে তাদেরকে বুঝাতে পারবে, এক্সাম্পল দিয়ে হোক বা অন্যভাবে, তার আসলে সিলেকশনের চান্সটা কিন্তু আসলে বেড়ে যাবে। সো বি ফোকাসড অন দ্য ডেলিভারি, যে আসলে কি বলছি বা তারা কি জানতে চাচ্ছে সেই জিনিসটা একটু বুঝে সেইভাবে হচ্ছে অ্যান্সার করতে হবে, প্যানিক করা যাবে না, বা নিজেকে আসলে একটু মানে কি বলে যে কোনো ধরনের ব্লাফিং থেকে বিরত থাকা তো থাকবেই, বা ওভার কনফিডেন্ট হিসাবে হচ্ছে নিজেকে প্রেজেন্ট করাটাও আই থিঙ্ক ক্যান বি সামওয়াট
it can develop a chance for a backfire, but stay stable, stay confident, don't be over confident আর কি, এটা হচ্ছে আমার অ্যাডভাইস। এন্ড ইন্টারভিউর পরে আসলে যদি সিলেক্ট হয়, সিলেক্ট হওয়ার পরে আবারও কিছু এসে পাঠাতে হয়, সেই জিনিসগুলোর অ্যান্সার করতে হয়, এন্ড তারপরে ওইটার অ্যান্সারও যদি তাদের পছন্দ হয়, দেন ইউ হ্যাভ টু সিট ফর অ্যান আইএলটিএস এক্সাম। এন্ড আইএলটিএস এ আসলে মিনিমাম ব্যান্ড স্কোর থাকতে হয় হচ্ছে 6। এন্ড যদি কারোর দেখা যায় হচ্ছে 6-এর বেশি নিচে চলে আসে, নর্মালি ইউজুয়ালি আসলে দেখা যায় তাদেরকে হয়তো আরেকবার সুযোগ দেওয়ার একটা চিন্তা ভাবনা তারা করে, যদি তাদের মনে হয় যে দ্যাট পারসন অ্যাকচুয়ালি ডিজার্ভস ইট। বাট আসলে সেই দিকে না যাওয়াটাই বেটার আর কি। এটার চেষ্টা থাকতে হবে যেন আসলে ব্যান্ড স্কোর 6টা জানি চলে আসে। এন্ড মজার ব্যাপার হচ্ছে তানিন ভাই যেটা বললো যে প্র্যাকটিক্যালি, আমিও এই কথাটা বলি যে ইটস লাইক বাসার থেকে নিয়ে যে পুরো এক্সপিরিয়েন্সটা দিয়ে আবার বাসায় রেখে যায়, এরকম একটা সিচুয়েশন। এন্ড মজার ব্যাপার হচ্ছে এই আইএলটিএস এক্সামটার খরচও হচ্ছে দিতে হয় না, মানে এই এক্সামটার খরচও আসলে ওনারা দিয়ে দেয়। অ্যাপ্লিক্যান্টের কাজ হচ্ছে প্রিপারেশন নিয়ে জাস্ট পরীক্ষার হলে যেয়ে বসা এন্ড পরীক্ষা দেওয়া। মানে ইটস কাইন্ড অফ লাইক, মানে প্রাইমারি সিলেকশনের পর থেকেই আসলে জামাই আদর শুরু হয়ে যায়, এমন একটা সিচুয়েশন। এন্ড আইএলটিএস এর পরে হচ্ছে সেই কি বলে যে রেজাল্টস এন্ড এভরিথিং আসলে ওরা জাজমেন্ট করা শুরু করে ওয়াশিংটন ডিসি থেকে। তারপরে দেখা যায় যে হচ্ছে মেডিকেল ইনফরমেশন গুলা দিতে হয়, মেডিকেল বিভিন্ন টেস্ট থাকে, সেগুলো পাঠাই দেওয়া হয়। এন্ড হোপফুলি দেখা যায় একটা হিউজ 6 to 7 মান্থস এর এই যে প্রসিজিওরটা, এটার পরে চূড়ান্ত ভাবে যখন একজন পার্টিসিপেন্ট সিলেক্ট হয়, মানে সিলেক্ট বলতে সিলেকশনের পরে তো আসলে তাকে কোন স্টেটে দেওয়া হবে, কোন কমিউনিটি কলেজে দেওয়া হবে, এগুলো নিয়ে আসলে অনেক তারা ব্যাকগ্রাউন্ডে আসলে ব্যাকগ্রাউন্ড স্টাডি চেক করে। এন্ড দেন এখানে একটা ইম্পর্টেন্ট কথা, আসলে কোন স্টেটে যা দেওয়া হবে বা কোন কমিউনিটি কলেজে দেওয়া হবে, এই ডিসিশনটা কিন্তু অ্যাপ্লিকেন্টের উপরে না, এই ডিসিশনটা মেক করা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের। তারা হচ্ছে এই ডিসিশনটা নেয় যে কাকে কোথায় দেওয়া উচিত, রাইট? সো এই কোশ্চেনটা আসলে নর্মালি থাকে সেশনের শেষে যে মানে আমি কি চুজ করতে পারবো যে আমি কোন স্টেটে যেতে চাই বা কোন কমিউনিটি কলেজে যেতে চাই? সো ওইটা আসলে করার সুযোগ থাকে না, বাট বি শিওর যে আসলে যেখানে আপনাকে দেওয়া হবে ওইটা আপনার জন্য সুইটেবল দেখেই আসলে দেওয়া হচ্ছে, রাইট? সো ওই ওই স্বাধীনতাটা না থাকলেও হচ্ছে ওয়ারিড হওয়ার আসলে কিছু না। সো প্র্যাকটিক্যালি নর্মালি আসলে জার্নিটা শুরু হয় অ্যারাউন্ড জুলাই, মিড জুলাই থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত হচ্ছে ফ্লাইট গুলা টেক অফ করে, ডিপেন্ডিং অন কোন কমিউনিটি কলেজে কখন হচ্ছে ক্লাস শুরু হবে সেটার উপরে। এক্স্যাক্টলি। সো আমরা জানলাম আসলে টোটাল ডিটেইল প্রক্রিয়াটা যে কিভাবে আগাতে হবে টোটাল রাইট। স্কলারশিপের জন্য। তো ভাস্কর, আমরা হচ্ছে এরপরে জানবো তোমার জার্নিটা, আই থিঙ্ক তোমার ইউএস যে 1 বছর এক্সপিরিয়েন্স এটা নিয়ে, এবং বর্তমানে তুমি যা করছো বা তোমার লাইফ এন্ড ক্যারিয়ারের উপরে এই সিসিআই এর আসলে যে এক্সপিরিয়েন্স বা নলেজ এর ইয়ে কেমন, ইম্প্যাক্টটা কেমন। তো তার আগে হচ্ছে আমরা দেখি কিছু আমাদের কিছু কোয়েশ্চেন এবং কমেন্ট এসেছে। সো মাকফুর আহমেদ বলছেন ওয়াচিং ফ্রম ইস্তাম্বুল, থ্যাংক ইউ সো মাচ ভাই জয়েন করার জন্য। এরপরে ফজলে ইলাহি আকবর জিজ্ঞেস করছেন যে লোয়েস্ট কত দিনের মধ্যে এমন এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে কি যে ইউনিভার্সিটি থার্ড ইয়ার হয়ে যাবে? কোয়েশ্চেনটা কি ক্লিয়ার না। আচ্ছা, উনি আবার লোয়েস্ট কত দিনের এমন এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে যে ইউনিভার্সিটি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্টদের জন্য, মিনিমাম কতজন সিলেক্ট করে নর্মালি? সো ভাস্কর, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্টদের জন্য আচ্ছা, কোনো প্রোগ্রাম আছে কিনা, সেটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কতদিনের। রাইট। সো সিসিআই এর যে প্রোগ্রামটা, এটা আসলে ভার্সিটির প্রথম থেকে থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য আর কি। সো ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা আই উড সে যে হচ্ছে অ্যাপ্লাই করতে, বাট ইন মোস্ট কেসেস আসলে সেই জিনিসটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ প্রোগ্রামের একটা ক্রাইটেরিয়াই হচ্ছে ফার্স্ট থেকে থার্ড ইয়ারের স্টুডেন্ট হইতে হবে, এবং অ্যাপ্লিকেশন মানে প্রোগ্রাম শেষ করে আসার পরে তার জন্য আসলে 1 বছরের একটা স্টাডি দেশে বাকি থাকে, এরকম একটা সিচুয়েশন জানি থাকে, তারা সেটা দেখার চেষ্টা করে। সো ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার হচ্ছে অফিসিয়াল রেঞ্জ। সো ওইটার ভিতরে যদি অ্যাপ্লাই করা যায় বেস্ট, বাট কেউ যদি দেখা যায় অ্যাপ্লিকেশনের সময় তার ফোর্থ ইয়ারের প্রথম সেমিস্টারটা শুরু হয়ে গেছে, এমন একটা সময় হচ্ছে সে অ্যাপ্লাই করছে আর কি। সো মানে আই উড সে ডেফিনেটলি গিভ ইট এ গো, মানে এন্ড সি যে আসলে কি হয়, মানে ট্রাই করে দেখতে তো আসলে দোষ নাই, বাট ফার্স্ট টু থার্ড ইয়ার ইজ দ্য সুইট স্পট। আর আরেকটা কোশ্চেন কি ছিল তামিম ভাই, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড পার্ট?
মানে সেকেন্ড পার্ট ছিল লোয়েস্ট কতদিন, লাইক দ্য প্রোগ্রামগুলোর ডিউরেশন? আচ্ছা, রাইট। সো সিসিআই তো হচ্ছে নিয়ার টু 1 ইয়ার, আই থিঙ্ক লোয়েস্ট হচ্ছে 4 to 6 উইকস এর যে প্রোগ্রামটা তার কথা আমি বলেছিলাম আর কি। আই থিঙ্ক ইট ওয়াজ সুশি, রাইট? সুশি প্রোগ্রামটা হচ্ছে 4 to 6 উইকের, এন্ড এটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য। সবচেয়ে কম সময়ের প্রোগ্রাম হচ্ছে এইটাই, সুশি প্রোগ্রামটা 4 to 6 উইক হয়। এন্ড ইন টার্মস অফ লেংথ সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে সিসিআই। ওকে। সো সুফিয়ান জিজ্ঞেস করছেন মাস্টার্স এর ইংলিশ করতে চাইলে স্কলারশিপ অপরচুনিটিস কেমন হয়? ওকে, তো ভাস্কর, ফার্স্ট অফ অল আচ্ছা, এখানে আমি, আসলে হ্যাঁ, মাস্টার্স তো আসলে ওভাবে মাস্টার্স তো অফার করছে না, রাইট? রাইট, রাইট, হ্যাঁ। বল, তুমি বলো। সো আনফরচুনেটলি হচ্ছে এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলা সব আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, মানে যারা আসলে আর্লি অন দেয়ার এডুকেশন আসলে কিছুটা প্রমিস শো করে যে দে হ্যাভ সাম লিডারশিপ ক্যাপাসিটি, বা তারা সোসাইটির জন্য কিছু করতে চায়, বা যে সাবজেক্টে অ্যাপ্লাই করছে সেই সাবজেক্টে একটা সিগনিফিকেন্ট ফুটপ্রিন্ট আছে। সো আর্লি লিডার্স যারা আর কি, সেই জিনিসটাকে পিক করার জন্য এন্ড তাদেরকে আরো বেশি পলিশড করার জন্য এন্ড ফিউচার জার্নিতে হেল্প করার জন্যই এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলো আর কি। আর যদি আসলে মানে এই ধরনের মানে যে যে বললাম যে কাইন্ড অফ বাসা থেকে নিয়ে যে আবার দেশে দিয়ে যাবে, সো এই টাইপের সুযোগ আসলে আই গেস মাস্টার্সে যদি কেউ চায়। আচ্ছা, আমি বারবারই বলছি আসলে সব খরচ কভার করে, আমি একটু বলি সেই জিনিসটা আসলে কি কি খরচ আসলে দেওয়া হয়। সো ফ্রম ভিসা অ্যাপ্লিকেশন অলরেডি বলে ফেলেছি যে আইএলটিএস এর ইয়াটাও আসলে দেওয়া লাগে না। তো ভিসার যে কস্ট সেটাও তারা বেয়ার করে, রাউন্ড ট্রিপ ট্রাভেলটা তারা দিয়ে দিচ্ছে, এন্ড ইভেন লাইক এয়ারপোর্টের যে টিকিটটা যে কাটতে হয় সেটাও আসলে একজন সিলেক্টেড পার্টিসিপেন্টের করতে হয় না, সেই জিনিসটা আসলে আপনাকে সিম্পলি দিয়ে দেওয়া হবে টিকিট। এন্ড দেন টিউশন এন্ড আদার্স যত ধরনের ফিস আছে সেগুলা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট বেয়ার করে, হাউজিং এন্ড মিলস। এন্ড হচ্ছে কেউ যদি ওখানে অসুস্থ হয় তাহলে দেখা যায় হচ্ছে ইন্স্যুরেন্স সাপোর্ট থাকে। এন্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট স্মল অ্যালাউন্স থাকে, কেউ যদি বই এবং কিছু তো ইনসিডেন্টাল এক্সপেন্স থাকে আর কি, সেগুলা কভার করার জন্য। আর পার্সোনাল প্রফেশনাল ডেভেলপমেন্টেরও কিন্তু কিছু সুযোগ থাকে, মানে কেউ যদি কনভিন্স করতে পারে যে আমার অমুক প্রোগ্রামে যাওয়া উচিত বা সেখানে যাইতে আমার এত টাকা খরচ হবে বা সামথিং, এই জিনিসটা দিয়ে কিন্তু আসলে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট হেল্প করে। এন্ড আইরনি হচ্ছে এই জিনিসটা আমি যখন নিজে গিয়েছিলাম আমি এই লাস্ট ইনফরমেশনটা আমি জানতাম না যে ওখানে যে হচ্ছে তাদের কাছে এই জিনিসগুলা নিয়ে কথা বলা যায় যে অমুক জায়গায় একটা কনফারেন্স হচ্ছে সেখানে আমি যেতে চাই, আই নিড হেল্প, ফাইনান্সিয়াল হেল্প আর কি, এন্ড আদার্স কোনো প্রোগ্রামে ইনভলভ হইতে চাইলে। আমি আসলে এই জিনিসটা জানতাম না আমি নিজে যখন ছিলাম, এটা খুবই আসলে কাইন্ড অফ আনফরচুনেট। বাট আই গেস দ্য ব্রাইট সাইড ইজ, আমি যেহেতু আসলে ওই জিনিসটা পরে জেনেছি, আপনারা আজকে এই লাইভের সুবিধার্থে থ্যাঙ্কস টু তানিন ভাই আগের থেকে জানলেন যে শুধু যতটুকু বলে নিয়ে যাওয়া হচ্ছে সেখানেই সীমাবদ্ধ বদ্ধতা আসলে নাই, আপনি ওখানে যে আরো সুযোগ ক্রিয়েট করতে পারবেন। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো আমি কি হচ্ছে চ্যালেঞ্জেসটা কি বলে ফেলবো যে আসলে এই জিনিস এই প্রোগ্রামটার চ্যালেঞ্জ গুলো কোথায় কোথায় আমার অ্যাচিভমেন্টে যাওয়ার আগে? শিওর শিওর, কভার করো। শিওর, রাইট। সো চ্যালেঞ্জের কথা আসলে বলতে গেলে যে জিনিসটা আসলে সবারই মাথায় কাজ করে সেটা হচ্ছে একটা 1 ইয়ারের কিন্তু স্টাডি গ্যাপ তৈরি হয়, রাইট? এন্ড স্পেশালি আই থিঙ্ক যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে আসে তাদের এই 1 ইয়ার গ্যাপটা আসলে খুবই একটা পেইন পয়েন্ট হয়ে দাঁড়ায় যখন তারা ফেরত আসে। দেখা যায় যে মানে ফেরত প্রোগ্রামটা শেষ করে ফেরত আসতে আসতে মেয়ের অর্ধেক বা মেয়ের শেষে চলে যায়। কেউ কেউ আবার ডিপেন্ডিং অন উইচ কমিউনিটি কলেজ একটু আগে আসতে পারে, তো অনেক সময় দেখা যায় হচ্ছে তারা সেশনটা ধরতে পারে না, রাইট? তো অনেক সময় দেখা যায় যে ওদের দেখা যায় 1 বছরের জায়গায় 1.5 বছরের একটা টাইম ল্যাপস হয়ে যায়। সো এই জায়গাটা হচ্ছে একটা হিউজ চ্যালেঞ্জ। এন্ড নিজের মাথায় এই জিনিসটা জাস্টিফিকেশন থাকতে হবে যে আমি কেন যেতে চাচ্ছি এবং যে আমি কি করব। এন্ড এই জাস্টিফিকেশনটা যদি কারোর থাকে, ওখানে যে আসলে একটা ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ স্পিরিট নিয়ে কাজ করা যায়, সেটা একাডেমিক হোক, প্রফেশনাল হোক, এন্ড আদার্স যত অপরচুনিটি আছে সেই জিনিসগুলো আসলে অ্যাভেল করা যায়। এন্ড প্র্যাকটিক্যালি আসলে যে সেন্টেন্সটা বারবার আসতেছে, ইটস আ ওয়ান ইন আ লাইফ টাইম অপরচুনিটি, রাইট? তানিন ভাই নিজেও কিন্তু আসলে মাস্টার্স এর স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে, বাট দ্যাট লাইফ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? আপনাকে হচ্ছে টিএ হইতে হবে বা গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হতে হবে বা অন্য কাজ করে তারপরে পড়াশোনা করতে হয়। ইটস আ বিজি, ভেরি 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 বিজি এন্ড টাফ লাইফ। বাট এই যে অপরচুনিটি, একটা বছর সময়, ইউ হ্যাভ প্র্যাকটিক্যালি নো ফাইন্যান্সিয়াল স্ট্রেস,
তারা নিয়ে যাচ্ছে শেখার জন্য, শেখানোর জন্য, এন্ড একটা ইনক্রেডিবল লাইফ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। সো আই গেস ওই জিনিসগুলো চিন্তা করলে এই যে গ্যাপটা, সেটার চিন্তাটা আসলে চলে যাওয়া উচিত। এন্ড আমি নিজেও আসলে অ্যাপ্লাই করার আগে এই জিনিসগুলো অনেকবার চিন্তা করেছি। সো দ্যাটস ওয়াই আসলে এই জিনিসটা বলা। এন্ড সেকেন্ড হচ্ছে ইমোশনাল টার্মোয়েল। হ্যাঁ, ওখানে যে বিলিভ মি, প্রথম 1 মাস 2 মাস অনেক ভাল লাগবে, বাট আই হ্যাভ সিন পিপল যে তারা কয়েক মাস যাওয়ার পরে মানে কমপ্লিট একটা মেন্টাল ব্রেকডাউন হয়, যে এতদিন আসলে নিজের বাবা মাদের কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে দূরে থাকার পরে দে গেট ডিপ্রেসড, এন্ড দেখা যায় যে পড়াশোনায় খারাপ করার একটা সুযোগ তৈরি হয়। সো এই জিনিসটার জন্য কিন্তু রেডি থাকতে হবে একটা লং পিরিয়ড অফ টাইম, সেখানে যে মন খারাপ হবে এবং সবকিছুই হবে, এন্ড সেই জিনিসটা ফেস করার মতো একটা স্ট্রেংথ থাকতে হবে। এন্ড আই গেস হচ্ছে এডুকেশন সিস্টেমটা একটু ডিফারেন্ট, সেটা ডেফিনেটলি একটা শখ হবে, বাট আই পার্সোনালি বিলিভ যে আসলে বাংলাদেশের ছেলে মেয়ের জন্য এইটা আসলে খুব একটা টাফ না। ফর এক্সাম্পল, আমার সিজিপিএ ছিল 4/4, বাট দ্যাট ডাজেন্ট মিন যে হচ্ছে আমি সারাদিন পড়াশোনা করতাম, রাইট? বাংলাদেশ থেকে যেসব পার্টিসিপেন্ট যায় তাদের সবারই আসলে রেজাল্ট কম বেশি সবারই ভালো থাকে। সো মানে আমরা আসলে এখানে পড়াশোনার সিস্টেমটা একটু ডিফারেন্ট, মুখস্থ বিদ্যা না, সেখানে ইমপ্লিমেন্টেশন রিলেটেড হচ্ছে অনেক কিছু শিখতে হয়, সেগুলা পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে হয়। সো বাংলাদেশের স্টুডেন্টদের আই থিঙ্ক সেক্ষেত্রে আসলে আমি বলবো একটা হিউজ অ্যাডভান্টেজ, বিকজ আমাদের এডুকেশন সিস্টেমে অলরেডি আসলে আমরা বেশ খানিকটা প্রেশারের ভিতরে থাকি, আর ওই জিনিসটা প্রেশার নেওয়ার ক্ষমতাটা আই গেস আমাদের জন্য কাইন্ড অফ ইজি আর কি। সো দ্যাট শুডেন্ট বি আ কনসার্ন। অনেকের এই কনসার্নটা থাকে যে ওইখানে যে আমেরিকান এডুকেশন সিস্টেমের সাথে টিকতে পারবে নাকি। আর আরেকটা ছোট্ট জিনিস মেনশন করে দিই, সেটা হচ্ছে কালচারাল শক। এন্ড বিলিভ মি যে হচ্ছে আই গেস ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এই কালচারাল শক জিনিসটা, রাইট? যে অনেকে দেখা যায় যে হচ্ছে দেশে তারা কিভাবে বলবো, আই ডোন্ট নো হোয়াটস দ্য পলিটিক্যালি কারেক্ট টার্ম আর কি। সো আই গেস একটু অ্যাভয়েড করি ওইটা। সো দেখা যায় অনেকে নিজে যেভাবে চলতে চায় বা একটু দেশে আসলে আমরা যেভাবে সবকিছু দেখে অভ্যস্ত আর কি, ওখানে যে দেখা যায় যে ওই যে ওপেন মেন্টালিটি বা অনেকে আছে দেখা যায়, মানে আই এম সেইং দিস ফ্রম মাই এক্সপিরিয়েন্স, মানে আমি যে জিনিসগুলো আসলে দেখেছি বা হচ্ছে মানুষকে বলতে শুনেছি দেখেই বলতেছি আর কি, যে ওখানে যে ওপেন কালচারটা থাকে, বা ইভেন ইটস কোয়াইট রিডিকুলাস যে আমি কেউ কাউকে দেখেছি হচ্ছে তাদের জামা কাপড় দেখে হচ্ছে প্রথম প্রথম একটু অস্বস্তি ফিল করে, রাইট? সো মাইন্ডটা হচ্ছে প্রচন্ড ওপেন থাকতে হবে, আদারওয়াইজ ইট উইল বি অ্যাবসোলুট ওয়েস্ট অফ দিস অপরচুনিটি। কারোর যদি হচ্ছে মাইন্ড ওপেন মাইন্ডেড না হয়, নতুন জিনিস শেখার, দেখার, এন্ড প্রত্যেকের চয়েসকে হচ্ছে রেসপেক্ট করার যে প্র্যাকটিসটা, সেই জিনিসটা যদি প্রথম থেকে কিছুটা না হয়, না থাকে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। ওখানে হচ্ছে প্রথম প্রথম একটু মানায় নিতে কষ্ট হবে, বাট ট্রাস্ট মি, দিস ইজ মাই পারসেপশন যে ইউএস এর মানুষরা আসলে যে পরিমাণ হেল্পফুল, আই থিঙ্ক ওই যে অ্যাচিভমেন্টের কথা বলছিল তানিম ভাই, আই গেস ওয়ান অফ দি বিগেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে একটা হিউজ মাইন্ডসেট চেঞ্জ। এই 1 বছর আসলে ইউএসএ তে থাকার সময় এবং ইউএস এর মানুষদের সাথে ওখানে যে যে ফ্রেন্ডস গুলো আমি মেক করেছি, যে মানুষগুলোর সাথে কথা বলার সুযোগ হয়েছে, বিগেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ মাইন্ডসেট সুইং। মানে আহ মানুষ ভালো, এই মাইন্ডসেটটা হচ্ছে বিল্ড হয়ে যাবে, রাইট? দ্যাট উইল বি দ্য গো টু থিঙ্কিং স্টাইল, যে পিপল আর গুড, এন্ড দ্যাটস হাউ দ্য আমেরিকান পিপলস থিঙ্ক, যে প্রতিটা মানুষ ভালো। একটা মানুষ যখন কথা বলছে তার পিছনে অবশ্যই ভালো উদ্দেশ্য আছে, এইটা হচ্ছে তাদের থিঙ্কিং প্যাটার্ন। এন্ড আই গেস আমাদের দেশে আসলে অনেকেরই হচ্ছে, আমাদের দেশে বলবো না, আসলে অনেকেরই দেখা যায় যে হচ্ছে এই জিনিসটা থাকে, কেউ একটা ভালো কথা বলতে আসলে আমরা চিন্তা করি যে হচ্ছে কেন ভালো কথা বলতে আসতেছে, এর পেছনে তার উদ্দেশ্য কি। সো এই মাইন্ডসেট গুলো হচ্ছে ইনক্রেডিবল অ্যামাউন্ট একটা ফানেলের মতো কাজ করে এই প্রোগ্রামটা, মানে ছেকে এই যে ছোট ছোট যেসব জিনিস, এই জিনিসগুলো আসলে দূর হয়ে যাবে। ডেফিনেটলি প্রথমে একটু কালচারাল শক আসবে, তারা যেভাবে মানুষকে অ্যাপ্রোচ করে, বা এই যে বললাম না যে ওপেন মাইন্ডেডনেস, ওই জিনিসটা হচ্ছে অনেক সময় দেখা যাবে অনেকের নিতে একটু অবাক হয় যে এত ইম্পর্টেন্ট কথা বা এত গোপন কথা এত মানে ওপেনলি বলে ফেললো, বা আমি একটা জিনিস চাচ্ছি আমাকে সেটা দিতে রাজি হয়ে গেল। লাইক ফর এক্সাম্পল, হোয়াট হ্যাপেন্ড উইথ মি, যে আমি যখন ট্রাভেল করছিলাম, আমি এন্ড আমার ট্রাভেল মেটসরা হচ্ছে বাস মিস করি।
লাইক যে টাইমটা দেওয়া ছিল সামহাউ উই মিসক্যালকুলেটেড এন্ড উই মিস দ্য বাস। অ্যান্ড যেটা হয় যে হচ্ছে তখন তো আসলে আমাদের যে স্টেটে আছি ওই স্টেটের তো যেখানে আর কি হোটেল নেওয়া আছে, এয়ারবিএনবি, হোটেলে তো হচ্ছে থাকা হয় নাই কখনো, সবসময় এয়ারবিএনবি ইউজ করেছি আমরা। সো ওইখানে আমাদের ব্যাক করতে হবে, বাট দ্য উবার কস্ট ওয়াজ ভেরি হাই। মানে আমরা যেখানে ছিলাম ওইখান থেকে উবারে যেতে হলে একটা ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ চার্জ আসছিল, রাইট? বিকজ আমরা আসলে গিয়েছিলাম হলে বাসে, যাতে খরচটা কম হয়। ট্রেন স্টেশনে গিয়েছিলাম হচ্ছে বাসে। সো তখন যেটা হলো যে মানে উইদাউট মানে আমরা যখন আর কোনো সলিউশন পাচ্ছি না, তখন যেটা করলাম যে মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমি তাকে কল দিলাম যে আমার এই এই সমস্যা, তুমি কি আমাকে কোনো সাজেশন দিতে পারো কিনা যে আমরা আসলে কি করতে পারি, because we didn't want to spend hundreds of dollars on getting back to the place we were living and তারপরে আবার পরের দিন ঠিক সময় আসবো, সো প্র্যাকটিক্যালি $200 or $300 of cost। সো তখন সে হচ্ছে যেটা করলো, আমি এটা জানিও না, হঠাৎ করে হচ্ছে দেখি মানে উবার থেকে হচ্ছে আমাকে কল দিচ্ছে। সো হোয়াট হি ডিড, যে আমার এই সমস্যার কথা শুনে হি কল্ড অ্যান উবার ফর মি উইদাউট মি ইভেন আস্কিং। সে জাস্ট বলছে যে হচ্ছে দাঁড়াও আমি একটু চিন্তা করে দেখি, এটা বলে হচ্ছে সে ফোনটা রাখছে, এন্ড ইন দ্য নেক্সট 10 মিনিটস আই গট আ কল ফ্রম উবার যে আমার গাড়ি হচ্ছে বাইরে দাঁড়ায় আছে। সো দিস ইজ হাউ পিপল থিঙ্ক দেয়ার। এটা অনেক সময় হচ্ছে একটু শখ হইতে লাগতে পারে। এন্ড আরেকটা কালচারাল শখ হবে হচ্ছে ফেরত আসার পরে, দ্য রিভার্স কালচারাল শখ। সো ওইটা নিয়ে পরে আফটার ম্যাথ সেকশনে কথা বলার সময় কথা বলি। আই গেস আমরা অ্যাচিভমেন্ট, যেহেতু তামিম ভাই জানতে চাচ্ছে, সো একটা অলরেডি বলে ফেলেছি যে আমার সিজিপিএ হচ্ছে 4/4 ছিল, এন্ড বাংলাদেশি প্রায় সবগুলো পার্টিসিপেন্টেরই আসলে সিজিপিএ মোস্ট অফ দ্য কেসেস আসলে হাই থাকে। দেন আমার ব্যাচে হচ্ছে আই ওয়াজ দ্য অনলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর দ্য প্রোগ্রাম ফর মাই কলেজ, হিউস্টন কমিউনিটি কলেজে। আমি ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের এই প্রোগ্রামটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সিলেক্ট হই। And I participated in the pitching competition and developed my own business model in the Houston Maker Fair, যেটা হিউস্টনের অন্যতম বড় একটা ইনোভেশন এন্ড মেকার ফেয়ার এর একটা প্রতিযোগিতা। And apart from that, I interned with two business advisory organization, and that actually helped me a lot in landing my first job, I would say। এবং হচ্ছে ওখান থেকে যে জিনিসগুলো আসলে শিখেছি সেই জিনিসগুলো আসলে ফেরত আসার পরেও অনেক কাজে লাগে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, জাস্ট দুইটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি ওখানে অ্যাজ আই সেড ইন দ্য বিগিনিং যে আসলে ভলান্টিয়ারিজম অ্যান্ড ইউথদের সাথে কাজ করা আমার একটা বিশাল প্যাশনের জায়গা। সো দ্যাটস হোয়াট আই ডিড ইভেন ইন দ্য ইউএস। আমি ওখানে অন্টারপ্রেনারশিপ যে ক্লাবটা আছে সেটার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আর ওয়ান বিগ এক্সপিরিয়েন্স আই থিঙ্ক যেটা আই পার্সোনালি চেরিশ, সেটা হচ্ছে অ্যাজ আই সেড, আমি প্রথমে কিন্তু বলছিলাম, এন্ড আমি কোথাও আসলে সেশন নিতে গেলেও এই কথাটা বলি, যে নেটওয়ার্কিং ইজ ইনক্রেডিবলি পাওয়ারফুল টুল। ঠিক আছে, দুনিয়া যদি আসলে টাকাকে কোনো জিনিস বিট দিতে পারে সেটা হচ্ছে নেটওয়ার্কিং। ইফ ইউ নো দ্য রাইট পিপল ইউ ক্যান অ্যাচিভ আ লট। অ্যান্ড আই থিঙ্ক সেই জিনিসটা হচ্ছে আমাকে এই জিনিসটা অ্যাচিভ করতে সাহায্য করছিল। সেটা হচ্ছে ইন দ্য ইউনিভার্সিটি অফ সেন্ট থমাস আই ওয়াজ অ্যাকচুয়ালি ইনভাইটেড অ্যাজ আ গেস্ট স্পিকার to talk about my works in social business and at the same time talk about personal branding. So I guess এটা একটা পার্সোনালি চেরিশ যদি কিছু থাকে, দ্যাট এক্সপিরিয়েন্স ওয়াজ সামথিং। যে একটা ইউনিভার্সিটিতে গিয়ে সেখানকার যারা প্রফেসর আছে তারা মানে দে অ্যাকচুয়ালি নো 20 টাইমস মোর দেন মি, এন্ড দেয়ার ওয়ার বিজনেসম্যান যারা হচ্ছে এমন আছে যে এক ডেকেড ধরে বিজনেস করছে। সো তারা অ্যান্ড দ্য স্টুডেন্টস, একটা ভার্সিটি স্টুডেন্টস এর সামনে এই ধরনের একটা অডিয়েন্সের সামনে যে আসলে আমি কথা বলতে পেরেছি, তাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলা বা আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলা, দ্যাট ওয়াজ অ্যান ইনক্রেডিবল অ্যাচিভমেন্ট। সো ওই এন্ড ইট হ্যাপেন্ড বিকজ অফ নেটওয়ার্কিং। কারণ মানুষকে আসলে জানতে দিতে হবে যে আমি কি নিয়ে ইন্টারেস্টেড বা আমি কি পারি, সেই জিনিসগুলো যদি মানুষ জানে, দে উইল রিচ আউট টু ইউ। And it's not like যে ফেসবুকে এসে ব্র্যাক করতে হবে। I am severely inactive in Facebook, but I still manage some opportunities, right? So real life এ হচ্ছে অ্যাক্টিভ হইতে হবে, শুধু ফেসবুকে না আর কি। সো ভাস্কর, আমরা এখন তুমি যা করছো, আচ্ছা তার আগে হচ্ছে দুইটা কোশ্চেন আছে, আমি একটু নিয়ে নিই। শিওর শিওর। একটা কোশ্চেন হচ্ছে রফিকুল ইসলাম উনি জিজ্ঞেস করছে আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপের সুবিধা কতটুকু আছে।
আসলে রফিকুল ইসলাম ভাই, আমরা আগেও বলেছি যে আসলে এটি আন্ডার গ্রাজুয়েট কোনো প্রোগ্রাম অফার করে না। আন্ডার গ্রাজুয়েটে যারা পড়াশোনা করছে ওদের জন্য কিছু 1 বছর বা 1 মাস এই টাইপের কিছু স্কোপ প্রোভাইড করে, যেগুলো আসলে ফুল আন্ডার গ্রাজুয়েট হিসেবে কভার করে না। সো আই থিঙ্ক রাইট। আর লাইভে ভাস্কর already বলেছে যে আসলে আহ, আপনি দেখতে পারেন। আর এটাকে আমরা নিয়েছিলাম মাস্টার্স, আচ্ছা মাস্টার্স সেমিস্টার নিয়েছিলাম, ওকে। উম আচ্ছা, ই যে উম্মি জিজ্ঞেস করছেন যে ডিআইইউ স্টুডেন্ট অ্যাফেয়ার্স কি কোনোভাবে স্টুডেন্টকে হেল্প করে থাকে? ভাস্কর, তোমার ইউনিভার্সিটি থেকেই মোস্ট প্রবাবলি। রাইট। সো ডিআইইউ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যদি হচ্ছে হেল্প করে থাকে বলতে হয়, আমি যেটা বললাম যে আই টুক সাম সেশনস অ্যাবাউট দ্য সিসিআই প্রোগ্রাম বিফোর, অ্যান্ড তার মধ্যে 2টা সেশনই কিন্তু হচ্ছে আমি ডেফোডিলে নিই, রাইট। এবং সেই জিনিসগুলো আসলে অর্গানাইজ করে হচ্ছে ডেফোডিলের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। হুম সো যদি হেল্প করা বলতে এটা হয় যে হচ্ছে আই গেস বিগেস্ট হেল্প ইজ হেল্পিং পিপল টু নো, হুম হুম রাইট। এই জিনিসটা হচ্ছে তাদের অন্যতম বিগেস্ট হেল্প। আই উড পার্সোনালি সে যে একটা প্রোগ্রাম আছে, এই যে হচ্ছে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলা নিয়ে কিন্তু অনেকে জানেই না, রাইট। হুম আমি বলছি যে 20,000 30,000 অ্যাপ্লিকেশন পড়ে, যদি সত্যি আরো অনেক মানুষ জানতো, আই উড সে যে আসলে 1 লাখ অ্যাপ্লিকেশন পড়া উচিত, রাইট। 30,000 40,000ও না, 1 লাখ বা এরকম অ্যাপ্লিকেশন আসলে পড়া উচিত এই হুম প্রোগ্রাম গুলাতে। বাট ইনফরমেশন গ্যাপ, বাট আই গেস ইনফরমেশন গ্যাপ আস্তে আস্তে কমছে। অ্যান্ড ডেফোডিলের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আসলে এই জিনিসটা খুব ভালোভাবে তারা ইমপ্লিমেন্ট করে, যে কোনো সুযোগ সুবিধা থাকলে তাদেরকে রেগুলারলি ইমেইলে জানায়। যেমন আমাদের ভার্সিটিতে যেটা হয় যে কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রামটা ওপেন হওয়ার সাথে সাথে আমাদের মেইলে চলে আসে যে এই স্কলারশিপ প্রোগ্রামটা ওপেন হয়েছে, and you can take a look at it, right? এটা কিন্তু একটা হিউজ হেল্প। and apart from that, এই যে যেটা বললাম যে I wanted to take help the students, they also wants to help the students, and they creates the platform, right? যাতে হচ্ছে স্টুডেন্টদের কাছে তথ্যগুলা যায়, বা অ্যাপ্লিকেশন গুলা কিভাবে করতে হয়, কিভাবে অ্যাপ্রোচ করলে সুবিধা হয়। আজকে তো তারপরেও আমি চেষ্টা করেছি কিছু কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার, কিন্তু ওই সেশন গুলো দেখা যায় যে আরো ডিটেইলড হয়, রাইট। তো দ্যাটস আ হিউজ হেল্প আই উড সে, ইনফরমেশনটা দেওয়া যে একটা সুযোগ আছে, এন্ড এট দ্য সেম টাইম সুযোগটা কিভাবে ভালোভাবে পারসিউ করা যায়, এই এই জিনিসগুলা নিয়ে কথা বলাটা আই থিঙ্ক হিউজ হেল্প। ওকে। সো ভাস্কর, আমরা অলমোস্ট 1 আওয়ারের কাছাকাছি আমরা শেষ করব। শেষ করার আগে যা রাইট। জানতে চাচ্ছি, তুমি যে লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি বলছো, বা আমরা নিজেরাও জানি যে এই অপরচুনিটি পাওয়ার পরে তুমি দেশে ফেরার পরে হচ্ছে আসলে তুমি আহ, কোন কোন ওয়েতে কন্ট্রিবিউট করছো, নাম্বার 1 সোসাইটির জন্য, রাইট। নাম্বার 2 হচ্ছে তোমার তোমার পার্সোনাল এবং ক্যারিয়ারে হচ্ছে এই প্রোগ্রামের ইম্প্যাক্টটা কি? রাইট। ওকে। সো কোথায় কোথায় কন্ট্রিবিউট করছি বা করেছি সেটা হচ্ছে দিয়ে আগে শুরু করি। আই গট ব্যাক ইন 2018 মে, অফ 2018। হুম সো আসলে ফেরত আসার পরে যদি বলি, মানে জবের আগ পর্যন্ত বলি, রাইট, দ্যাট উড বি দা আই গেস হচ্ছে কি করেছি পার্ট, রাইট, যে আসলে প্রোগ্রাম থেকে ফিরে এসে আসলে কি কি কাজ করলাম। সো সেখানে যেটা হয় যে ফিরে আসার পরে সোশ্যাল বিজনেস স্টুডেন্ট ফোরাম আসলে আমার লাইফের অন্যতম একটা কি বলে যে কোর জিনিস, একদম হার্টের কাছের একটা জিনিস। এই অর্গানাইজেশনটার সাথে অনেক সোশ্যাল ওয়ার্ক, অনেক সোশ্যাল বিজনেস রিলেটেড ওয়ার্ক, অনেক স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্ক অ্যান্ড কোর্সেস অ্যান্ড এভরিথিং আসলে তাদের সাথে বা সাথে কাজ করে অ্যান্ড তাদেরকে লিড করে কাজ করে অভিজ্ঞতাটা হয়েছে। সো আফটার আই গট ব্যাক আই বিকেম দ্য, আফটার সাম টাইম আর কি, ফেরত আসার কিছুদিন পরে আই বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য সোশ্যাল বিজনেস স্টুডেন্ট ফোরাম। এটা বাংলাদেশের অন্যতম একটা লিডিং স্টুডেন্ট অর্গানাইজেশন যারা সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করছে, and at the same time স্টুডেন্টদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। ফর এক্সাম্পল, আই টুক ভেরিয়াস সেশনস উইথ দেম ইন টার্মস অফ বিজনেস মডেল ডেভেলপমেন্ট বা পিচিং, অ্যান্ড কিছুদিন আগেও আসলে তাদের সাথে আমার কাজ করা হয়েছে, উইচ ইজ ইনক্রেডিবল, যে তারা আসলে এই লকডাউনের ভিতরেও তাদের কাজ থামায় নাই। সো দ্যাটস হচ্ছে মানে যে ভলান্টিয়ারিং বা স্টুডেন্ট ইম্প্যাক্টের জায়গা থেকে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট হচ্ছে ফেরত আসার পরে আমি 2টা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে, ইন্টারন্যাশনাল সোশ্যাল বিজনেস সামার প্রোগ্রাম, যেখানে প্রতি বছর ওয়ার্ল্ডের 10 থেকে 12টা বা আরো বেশি দেশের থেকে স্টুডেন্ট এন্ড প্রফেশনালসরা আসে। তো ওখানেও হচ্ছে আমি সেশন নেই, সেখানকার স্টুডেন্টদের হচ্ছে সোশ্যাল বিজনেস নিয়ে জানার জন্য, বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে হেল্প করার জন্য, মাইন্ডসেট ডেভেলপমেন্টের জন্য, এন্ড মেন্টরিং এন্ড পিচিং এন্ড এভরিথিং। সো
ওই কাজটা করতে যে যেটা দেখা যায় যে হচ্ছে আমি ইন ফ্রম 2018 টু 2020 আমি 18টা দেশের সাথে কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছে, এন্ড তাদেরকে মেন্টরিং করার সুযোগ হয়েছে। এন্ড আই থিঙ্ক যে কনফিডেন্স লেভেল বা ডেলিভারি লেভেল বা নলেজ লেভেল, আই থিঙ্ক লাইফ এক্সপিরিয়েন্সের সাথে সাথে আসলে একটা বছর একটা সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টে থাকলে ডেফিনেটলি ইট মানে অটোমেটিক্যালি আসলে আউটপুটে চলে আসে। সো এই কাজগুলো আসলে টেক ইন করা হচ্ছে ওইটা চিন্তা করে যে একটা ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ পুশ তৈরি হয়, যে যেই সুযোগটা আসলে আমি পেয়েছি এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম, তো অবশ্যই মানে ইটস সামথিং রিয়েলি 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 স্পেশাল, রাইট? সো ওই এক্সপিরিয়েন্সটা কিন্তু আসলে সবার করার সুযোগ হয় না। সো ফেরত আসার পরে আসলে একটা অদ্ভুত ধরনের একটা থার্স তৈরি হয় যে মানুষকে শেখানোর, মানুষকে কিছু ফেরত দেওয়ার। সো সেই অ্যাঙ্গেল থেকে কাজ করা। অ্যান্ড ওইটা ছাড়া হচ্ছে 2019-এ হচ্ছে আমি ক্যানাডার একটা বিজনেস কম্পিটিশন, সোশ্যাল বিজনেস ক্রিয়েশন কম্পিটিশন 2019-এর যে ভার্সনটা ছিল, ওইটার বাংলাদেশ রিজিওনালের লিড মেন্টর ছিলাম আমি। অ্যান্ড আমার সাথে হচ্ছে আমার এসবিএসএফ টিম পুরো জিনিসটা অর্গানাইজেশন করা অ্যান্ড এভরিথিং সবকিছু নিয়ে কাজ করে। অ্যান্ড আমার টিমের সাথে সাথে নিয়ে আমি যে কাজটা করি যে 2019-এ ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে একটা মেন্টরশিপ প্ল্যাটফর্ম হচ্ছে আমরা বিল্ড করি, যাতে বাংলাদেশের যারা পার্টিসিপেন্ট আছে, এটা একটা এক্সটেন্সিভ কম্পিটিশন, প্রায় এক বছরের মতো এই কম্পিটিশনটা স্প্যান করে, 6 to 10 months আই থিঙ্ক, বিভিন্ন কাজ করতে হয়। তো সেখানে জানি বাংলাদেশের স্টুডেন্টরা হচ্ছে খুব ভালো পারফর্ম করতে পারে, রাইট? যে ডেটা রিপ্রেজেন্টেশন বা পিচিং বা বেস ডেভ, এই জিনিসগুলো হচ্ছে তাদেরকে শেখানোর একটা ডেডিকেটেড প্ল্যাটফর্ম হচ্ছে আমরা তৈরি করি। অ্যান্ড থ্যাঙ্কফুলি গত বছর মানে 2019-এ বাংলাদেশ থেকে ফর দা ফার্স্ট টাইম 4টা টিম কানাডাতে ওয়ার্ল্ড ফাইনালে হচ্ছে অংশগ্রহণ করার জন্য সিলেক্ট হয়, and two of them basically became runners up and received various awards. So that's something I guess আসলে দেশে এসে সোসাইটি বা হচ্ছে ইউথদের জন্য কাজ করার ভিতরে পড়ে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট হচ্ছে ইএমকে সেন্টার যেটা আছে, সেখানে হচ্ছে আমার সেশন নেওয়ার সুযোগ হয়েছে, that was actually joined by not only students also professionals and যারা বিজনেস করছে অলরেডি, সেই ধরনের মানুষদের আসলে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে শেখানো বা পিচিং নিয়ে শেখানোর একটা সুযোগ হয়, এবং সেগুলো নিয়ে আমি নিয়মিত কাজ করি whenever I get the time and whenever I get approached। এই জিনিসগুলো আসলে নিয়ে একটা প্যাশনের জায়গা যেহেতু, আর সেই কারণে কিন্তু আসলে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হয়েও বিজনেস ম্যানেজমেন্ট এন্টারপ্রেনারশিপ নিয়ে পড়তে যাওয়া, সো দ্যাট আসলে একটা প্যারালাল নলেজ বেস জানি তৈরি হয়। সো ফেরত এসে আসলে সেটাই আসলে চেষ্টা করে করে গিয়েছি এন্ড করে যাচ্ছি, যে নলেজ গুলো যাতে শেয়ার করা যায়। আর এটা আই গেস মানে জবে ঢুকে যাওয়ার পরে আহ, আগে বললাম আর কি, আই থিঙ্ক দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রাইট? এবং এই সিসিআই প্রোগ্রামের একটা হচ্ছে পার্ট হচ্ছে ফেরত আসার পরে 2 বছর হচ্ছে দেশে থাকাটা ম্যান্ডেটরি, রাইট? এটা হচ্ছে প্রোগ্রামের একটা কি বলে যে কাইন্ড অফ নিয়ম আর কি। তারা চায় যে 2 বছর একটা মানুষ যেগুলো শিখে আসলো সেই জিনিসটা যেন তারা দেশের মানুষকে দেওয়ার চেষ্টা করে, বা কোনো কোনো জিনিস নিয়ে, ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কাজ করে, ইম্প্যাক্ট তৈরি করে। এই ওই জন্য আসলে ওই টাইম স্পেন্ডটা দিয়ে, বাট এটাতে আবার কনফিউজড হওয়ার প্রয়োজন নাই যে তাহলে কি আমি যেতে পারবো না। বাট ডেফিনেটলি যেতে পারবেন আপনি যদি হচ্ছে এসে, অনেক জায়গায় কিন্তু হচ্ছে ক্রেডিট বেশি নিয়ে শেষ করে ফেলা যায় দ্রুত, রাইট? তানিন ভাই সেট যে অনেকে কিন্তু এসে দেখা যায় যে 6 মাস 1 বছরের মধ্যে আবার চলে যায় ইউএসএ তে স্কলারশিপ নিয়ে। সো ডেফিনেটলি যাওয়া যায়, ইটস নট লাইক হচ্ছে আপনাকে 2 বছর দেশে বেঁধে রাখা হবে, বাট দে এক্সপেক্ট যে আসলে আপনি 2 বছর দেশে থেকে আপনি যে জিনিসটা অ্যাচিভ করেছেন কিছুটা হইলেও সেই জিনিসটা যেন মানুষের সাথে শেয়ার করা, ইম্প্যাক্ট তৈরি করা, সেই জিনিসটা জানি করা হয়। আর হচ্ছে হোয়াট ওয়াজ আরেকটা কোশ্চেন কি ছিল ভাই? আরেকটা কোশ্চেন ছিল, লাইক তুমি হচ্ছে এই প্রোগ্রামের যে এক্সপিরিয়েন্স বা যে যা কিছু পেয়েছো সেটি এখন তোমার লাইফে জব লাইফে কিভাবে, রাইট রাইট ইমপ্লিকেশনটা কেমন? সো ইন ব্রিফ রাইট বলতে পারো, যেহেতু আমরা অনেক আলোচনা করে ফেলেছি। রাইট। আই থিঙ্ক হচ্ছে মানে কথার ভিতর দিয়ে আমি এই জিনিসটা অলরেডি বলে ফেলেছি। রাইট। কোর ফান্ডামেন্টাল জিনিস যেটা বললাম, যে মাইন্ডসেট, একটা ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ পজিটিভিটি আসলে ক্রিয়েট হয়। কারণ বাংলাদেশ বা হচ্ছে এই ধরনের আমরা তো আসলে উন্নয়নশীল দেশ, আমাদের সমস্যা অনেক 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 বেশি। সো ওখানকার হচ্ছে এই যে প্রিভিলেজ,
ওখানে এতদিন হচ্ছে কাইন্ড অফ মানে ওই যে যেটা বললাম কাইন্ড অফ জামাই আদরেই ওরা রাখে, অ্যাপার্ট ফ্রম মানে পড়াশোনা বা অন্যান্য কাজ তো থাকেই, বাট ওই জিনিসটা ফিল করে এসে দেশে আসার পরে এই জিনিসটা আসলে বুঝতে পারা যায় যে আহ, আসলে কত জায়গায় আসলে কাজ করার সুযোগ আছে, রাইট? এন্ড ওই যে বললাম না যে হচ্ছে আফটার ম্যাথে হচ্ছে আমার একটা শখের জায়গা ছিল, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে এই জিনিসটা হচ্ছে আপনাকে খুব বাক করবে আপনি দেশে আসার পরে। ইউলস গেট মানে আপনার চোখে প্রতিটা ছোট ছোট অসামঞ্জস্যতা এত জোরে জোরে হচ্ছে আপনাকে খোঁচা দিবে যে ইট উইল ক্রিয়েট অ্যান আর্জ উইদিন ইউ যে আই হ্যাভ টু ডু সামথিং, রাইট? এন্ড কি বলে যে হেল্প মানে কিভাবে হেল্প করেছে বা ড্রাইভ করেছে সেইটা থেকে সাথে সাথে আর একটা কথা বলে দেই যে আহ, আচ্ছা ঠিক আছে, লেটস নট কি বলে যে চ্যালেঞ্জ নিয়ে বেশি কথা না বলি আমরা। ডেফিনেটলি দেয়ার উইল বি চ্যালেঞ্জেস, বাট আই এম শিওর ফেরত আসার পরে সবাই সেই চ্যালেঞ্জ গুলো ওভারকাম করবে। বাট অ্যাজ আই সেড, পজিটিভ এন্ড নেগেটিভ আসলে দুইটা জিনিসই থাকবে। ওই সমস্যাগুলো যখন আপনার চোখে লাগবে, মানে অসামঞ্জস্যতা গুলো যখন চোখে লাগবে, সেই জিনিসটাকে পজিটিভলি হ্যান্ডেল করার ক্যাপাসিটিটা বিল্ড আপ করতে হবে এবং খুব দ্রুত বিল্ড আপ করা প্রয়োজন, রাইট? এন্ড দ্যাটস হোয়াট ইজ হেল্পিং মি ইন মাই জব লাইফ টু, যে একটা চ্যালেঞ্জ আসলে বা একটা টাস্ক রিসিভ করলে আই অলওয়েজ লাইক টু গো দ্য এক্সট্রা মাইল, রাইট? একটা এক্সট্রা মাইল দিয়ে হচ্ছে আরো ইনোভেটিভ কিছু আসলে বিল্ড করা যায় কিনা, আরো কি বলে যে টেকনিক্যালি সাউন্ড একটা জিনিস বিল্ড করা যায় কিনা, একটা কি বলে যে একটা ভিতর থেকে একটা কাইন্ড অফ পুশ ক্রিয়েট হয়ে যায়, রাইট? কারোর যদি আসলে সেই জিনিসটা কমও থাকে, পজিটিভলি চিন্তা করা বা হচ্ছে গোয়িং দ্য এক্সট্রা মাইল টাইপ চিন্তা ভাবনা, এই জিনিসগুলো আসলে বিল্ড করতে খুব সহায়তা করে। অ্যান্ড যেটা বললাম আসলে ওখানে যে দেখা যায় 10টা দেশের নর্মালি, ফর এক্সাম্পল আমি যখন যাই হিউস্টন কমিউনিটি কলেজে, 10টা দেশের স্টুডেন্টরা হচ্ছে আমরা সবাই একটা জায়গায় থাকতাম আর কি, মানে একটা বিল্ডিং কমপ্লেক্সে আমরা ছিলাম। তো এই 10 দেশের মানুষের সাথে 10 রকম কালচারের সাথে যখন অ্যাডজাস্ট করার ক্ষমতাটা তৈরি হয়, ফ্রিকশন হতে হতে একসময় কিন্তু অটোমেটিক্যালি বিল্ড আপ হয়ে যায় কোয়ালিটি, যে মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, মানুষ একটা কথা বললে তার পিছনে কি ইমোশন থাকে সেটা আন্ডারস্ট্যান্ড করা এবং সেই জিনিসটাকে রিজলভ করার এই যে কন্টিনিউয়াস ক্যাপাসিটিটা বিল্ড আপ হয় 10 মাস ধরে। দিস ইজ আ সিভিয়ারলি পাওয়ারফুল প্রফেশনাল এক্সপিরিয়েন্স, যে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয়, কিভাবে গ্রুপ প্রজেক্টে কাজ করতে হয়, মানে বিভিন্ন ধরনের মাইন্ডসেটের মানুষের কথাটা বুঝে সেই জিনিসটাকে পজিটিভলি নিয়ে একটা কাজ শেষ করতে হয়। দিস ইজ সামথিং মানে জব লাইফে খুবই ইম্পর্টেন্ট। টিম ওয়ার্ক করা, মানুষের কথার পালস বুঝতে পারা, একটা ড্রাইভ থাকা, সেই জিনিসগুলো আই থিঙ্ক দিস আর দ্য থিংস বেসিকলি দ্যাট ইজ হেল্পিং মি ইন মাই ক্যারিয়ার লাইফ, এন্ড ইট উইল আসলে কিপ হেল্পিং মি। যেটা বললাম যে ওয়ান্স এ সিসিআই অ্যালামনাই, মানে সিসিআই অলওয়েজ আ সিসিআই, এরকম একটা সিচুয়েশন। সো ইট অলওয়েজ ফিলস লাইক ইয়েস্টারডে। সবসময় মনে হয় যে এই তো কিছুদিন আগেই হচ্ছে এই এক্সপিরিয়েন্স গুলা গিয়েছে। তো একটা দায়বদ্ধতা সবসময় কাজ করে যে মানুষকে জিনিসগুলা জানানো, তাদেরকে হেল্প করা। যেমন আমি যেটা বললাম যে আই ডিডন্ট নো যে ওখানে যে যতটুকু বলা হচ্ছে তার বাইরেও অনেক সুযোগ অ্যাভেল করার সুযোগ থাকে, সেটা যদি আমি আগের থেকে জেনে যেতে পারতাম তাহলে দেখা যেত আসলে আমি হয়তো আরো অনেক ভালো কিছু করতে পারতাম। বাট দের ইজ নো আরো অনেক ভালো কিছু, হোয়াট এভার হ্যাজ বিন ডান ইজ ডেফিনেটলি ইনক্রেডিবল, হোয়াট এভার আই হ্যাভ রিসিভড ইজ হিউজ ব্লেসিং, রাইট? বাট এই যে যেটা বলা যে মানুষকে কিছু দেওয়ার ইচ্ছাটা অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট, যে পিপুল আর গুড, এই জিনিসগুলো আসলে আই থিঙ্ক দ্য বিগেস্ট টেক ওয়েজ। Yeah, great, great. So, ভাস্কর, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা লাস্ট কোয়েশ্চেন নিব, যদি আমরা মানে একটু করে শিওর। কথা বলেছি তারপর আমরা শেষ করে দিব। সো আরাফাত সানি বলছে যেহেতু থার্ড ইয়ারে পড়ার কারণে সিসিআই তে ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল, তো বাকি যে প্রোগ্রাম গুলো আছে ইউএসআরডি এবং সুসি, সেক্ষেত্রেও কি থার্ড ইয়ারের পড়ার কারণে কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা তার জন্য? আই থিঙ্ক হচ্ছে আমি যেটা বলেছিলাম, আই গেস সুশি বা ইউগ্রেড, মানে ওইটার টাইম লাইন আই গেস সেকেন্ড ইয়ার পর্যন্ত, মানে ওইটার টাইম লাইন হচ্ছে সিসিআর থেকেও কম আর কি। ভার্সিটির প্রথম 2 বছরের ভিতরেই হচ্ছে অ্যাপ্লাই করতে হয়। ইয়েস, ইউগ্রেডে হচ্ছে প্রথম 2 বছরের ভিতরে অ্যাপ্লাই করতে হয়। সো মানে থার্ড ইয়ারে যদি কেউ এখন থাকে, আই উড পার্সোনালি টেল ইউ যে গিভ ইট আ শট, ডেফিনেটলি ট্রাই করে দেখা উচিত। মানে ইউ নেভার নো, রাইট? তারা মানে আমি যেগুলা বললাম যে এগুলা সিলেকশন ক্রাইটেরিয়া, ইটস নট লাইক যে এগুলাই সব। তাদের মাইন্ডসেট হয়তো
আরো অনেক কিছু থাকে। সো ইফ দে ফিল যে ইউ ডিজার্ভ টু গো, ইউ ডিজার্ভ দিস এক্সপেরিয়েন্স, ডেফিনেটলি হচ্ছে there is a very 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 good chance যে যে you might get selected. So এক্স্যাক্টলি। definitely give it a shot আর কি। ইয়াপ, আমিও সেটাই বলি। সো ভাস্কর, আমরা হচ্ছে শেষ করব। সো দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছিলেন, এই সেশনের মূল টার্গেট ছিল, যেহেতু অনেকেই জানে না এবং আজকের সেশনে মানুষের প্রেজেন্ট খুবই কম, এই কারণে কি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হয়তো বা অনেকেই জানেন না যে কি নিয়ে কথা বলছি আমরা, এক্সচেঞ্জ প্রোগ্রাম জিনিসটাই কি। তো নোটিস স্কলারশিপ ভাবে চিনে, এই এটা চিনে না, কিন্তু আসলে এই যে ভাস্কর সুন্দর করে জানলো যে তার এক্সপিরিয়েন্স বা তার লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমার অনেক ফ্রেন্ড আছে যারা জুনিয়র আছে, যারা হচ্ছে প্রোগ্রাম গুলো দেখেছে এবং খুবই ভালো করছে, যেটা বলার মতো না। সো আমার মনে হয় একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি। ইভেন মানে আমি এক্সেলেন্ট না, আমার মাঝে মধ্যে মানে চিন্তা করি যে আসলে কেন না হলে হয়তো আমি হচ্ছে একটা বড় নেটওয়ার্কের সাথে থাকতে পারতাম। যেটা হচ্ছে ভাস্কর বললো যে বিশাল একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক আপনাকে সারা জীবন হেল্প করবে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে থেকে শুরু করে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে ভাস্কর হচ্ছে 10টা দেশের মানুষের সাথে একটা বছর ছিল, এবং দ্য বন্ডেজ মানে জাস্ট বাদ দিলাম যে 10টা দেশের মানুষের সাথে যে বন্ডেজ, তাদের ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয়েছে, ভাস্কর চাইলে যে কোনো দেশে কিন্তু জাস্ট ঘুরে আসতে পারে, ফ্রি অফ কস্ট যাবে। আরে ফ্রেন্ড তো আছে। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বা আমরা যারা এখন বাইরে রাইট। পড়াশোনা করছি, উই হ্যাভ দ্যাট প্রিভিলেজ যে পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে মানুষজনের সাথে পরিচয় হচ্ছে, ফ্রেন্ডশিপ হচ্ছে। কোনো একটা সময় দেখা গেল যে কোথাও গেলাম, একটা ভালো একটা আপনি পরিচয় হলো, মানে লাইক থাকার একটা ব্যবস্থা হলো, অনেক কিছু হইতে পারে অ্যাকচুয়ালি, জাস্ট জাস্ট কিডিং। সো রাইট। ভাস্কর, থ্যাংক ইউ সো মাচ। তুমি ব্যস্ত মানুষ আমি জানি, অনেক কিছু নিয়ে কাজকর্ম করছো, বাট এরপরে তুমি আমার সাথে ছিলা। তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং তুমি প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে গুছিয়ে বলেছো। আই থিঙ্ক যারা এই সেশনটা দেখবে এবং যারা নিজেদের একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি চাই, চাওয়ার একটা কিন্তু ব্যাপার আছে, রাইট? তো তুমি আসলে চাও কিনা, নাকি যে রাইট। এখানে স্টিক হয়ে বসে থাকতে চাও? মানে সবাই তো আন্ডারগ্রেড শেষ করে, কিন্তু একজন আন্ডারগ্রেডের মধ্যে একটা আমেরিকার মধ্যে কান্ট্রি থেকে ফ্রি অফ কস্ট ঘুরে আসবে কিনা, এটা ডিপেন্ড করে হচ্ছে তার নিজের চয়েসের উপর, রাইট? সে আসলে কতটুকু আচ্ছা মোটিভেট। তানিন ভাই, হ্যাঁ, আমি কি হচ্ছে 10 সেকেন্ড একটা ইন্টারাপ্ট করতে চাচ্ছি জাস্ট একটা শিওর কথা শিওর বলার জন্য। শিওর, গো যে হেড। কারণ আপনি যে কথাটা বললেন যে চয়েস, যেতে চাই কিনা আর কি, ওই পয়েন্টটাতে হাইলাইট করার জন্য, সেটা হচ্ছে আমি 2017-এ যখন অ্যাপ্লাই করি, আই সাবমিটেড মাই অ্যাপ্লিকেশন অন দ্য লাস্ট আওয়ার অফ দ্য লাস্ট ডেট। ওকে। ঠিক আছে, যেদিন হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল, সেই দিন মানে 4টায় আই গেস হচ্ছে আমেরিকান সেন্টার বন্ধ হয়ে যায়। তো একদম ওই সময়টাতে যে আমি আসলে ওখানে পৌঁছাই এন্ড এটার কারণ ছিল হচ্ছে তখন আমার বাবা হচ্ছে হসপিটালে ছিল, এন্ড হি ওয়াজ গোয়িং থ্রু আ ব্রেইন সার্জারি। তো সার্জারির পরে সে আসলে হসপিটালে ছিল, এন্ড আমি যেহেতু আসলে এই প্রোগ্রামটার কথা আগে থেকে জানতে পারি, এন্ড আই মেড দ্যাট চয়েস যে আমার এখানে যেতে হবে, আই হ্যাভ টু গিভ ইট আ শট। এন্ড হোয়াট, আমি যখন আসলে মানে বাবা যখন হসপিটাল মানে অপারেশন থিয়েটার থেকে বের হলো কিছুদিন যাওয়ার পরে, আসলে যখন সে একটু স্টেবল মানে বেডে চলে আসছে, হোয়াট আই ইউজ টু ডু, যে আমি হসপিটালে বসে একটু একটু মানে বাবা যখন ঘুমাতো, আমি একটু একটু করে চিন্তা করতাম যে এস এর অ্যান্সার গুলা কি লিখবো, বিকজ আই ডিডন্ট হ্যাভ টাইম, আমার হাতে টাইম ছিল না। এন্ড পরের দিন হচ্ছে দেখা যাইতো হসপিটালে কেউ গেলে আমি বাসায় আসতাম এবং কিছু সময়ের মধ্যে আমি অ্যাপ্লিকেশন গুলো লিখতাম। এন্ড যেদিন লাস্ট ডেট ওই দিন সকালে এসে বাসায় হচ্ছে মানে হসপিটালে একজন যখন আসলো বাবাকে দেখার জন্য, তাকে রেখে তারপর আমি যখন বাসায় আসলাম, ওই দিন সকালে হচ্ছে আমি আমার সব কাগজপত্র সবকিছু নিয়ে আমি বের হইলাম এবং সেগুলো প্রিন্ট করে অর্গানাইজ করে, থ্যাঙ্কফুলি আই হ্যাড আ ফ্রেন্ড উইথ মি, মাই বেস্ট ফ্রেন্ড, শি অ্যাকচুয়ালি হেল্প মি, যে মাথা যাতে ঠান্ডা রাখে থাকে আর কি, কাগজপাতি এদিক ওদিক না হয়ে যায়। এন্ড ওই দিন আসলে শেষ সময়ে হচ্ছে যাই, এন্ড ইন্টারেস্টিংলি হচ্ছে ওইটা তো আসলে প্র্যাকটিক্যালি 4টায় বন্ধ হয়ে গেছে, রাইট? এন্ড সামহাও হচ্ছে দে গট কনভিন্সড, এন্ড তারা আমাকে জাস্ট বলছে যে হচ্ছে আপনি কোনো দিকে তাকাবেন না, সোজা হাঁটবেন, বক্সে অ্যাপ্লিকেশন ফেলে আবার সোজা বেরোয় চলে আসবেন। এন্ড দ্যাটস হোয়াট আই ডিড at the last hour, last minute of the end date when my father was sick. So if you make the choice, it will definitely pay off. Thank you. ওকে। তো ভাস্কর, আমরা এখানে শেষ করছি তাহলে। ধন্যবাদ ফর বিং উইথ মি, এন্ড থ্যাংক ইউ যারা আমাদেরকে দেখেছেন। প্রতি সেশনের মতো এটাও বলছি যে শেয়ার করবেন, কারণ হচ্ছে হয়তোবা একজন মানুষের অনেক ভালো একটা অপরচুনিটি ওপেন হয়ে যেতে পারে আপনার শেয়ারের কারণে, এবং বেশি Definitely. মানুষকে জানাবেন, কারণ Right. হচ্ছে জিনিসগুলো আসলে
অপরচুনিটি শেয়ার করা ভালো। আমরা সময় দিচ্ছি, চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য, আপনারা অন্যকে জানান, যাতে করে হচ্ছে কিছু মানুষ উপকৃত হয়। সো থ্যাংক ইউ ভাস্কর, শেষ করছি তাহলে, ভালো থাকবেন। ডেফিনেটলি থ্যাংক ইউ তানিন ভাই, হচ্ছে এই অসাধারণ উদ্যোগটা নিয়ে কাজ করার জন্য। ডেফিনেটলি লাইফ ইন ইউএসএ ইজ নট ইজি টাস্ক, তো নাই, অনেক কঠিন টাস্ক। সেটার বাইরে যে সময় বের করা, এই যে মানুষগুলাকে নিয়ে আসা, কথা বলানো, কি কি নিয়ে কথা বলবে, কোন জিনিসগুলা নিয়ে ইনফরমেশন দেওয়া উচিত, কোন প্রোগ্রামগুলো নিয়ে জানানো উচিত, সেগুলো আসলে চিন্তা করা এন্ড প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য যে আসলে আপনি সময় এন্ড এফোর্ট দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। ওয়েলকাম। ইয়েস, আমি চেষ্টা করছি সর্ট অফ রেসপন্সিবিলিটির জায়গা থেকে। তুমি এখন যেটা করছো, বেশিরভাগ রাইট, সময় হচ্ছে রাতের বেলা তুমি ডিনার না করে বসে আছো আমার সাথে। So আমি চিন্তা রাইট, করি উই আর প্রিভিলেজড গ্রুপ, আমরা হচ্ছে এখন এখানে আজকে পড়াশোনা করছি, পৃথিবী দেখছি, জানছি। তো আমরা যদি প্রিভিলেজ, তাহলে কিছু মানুষকে কেন হেল্প করবো না? আমার রেসপন্সিবিলিটি। ডেফিনেটলি, সো ডেফিনেটলি, 100%। আমি জানি আমার প্রতিদিন লাইফ করাটা ইজ লাইক এক্সট্রিমলি ডিফিকাল্ট, এবং আমি অলরেডি টায়ার্ড, বাট আই হ্যাভ রাইট, স্টিল 10 সেশনস অলমোস্ট, যেটা আমি করব। এন্ড দেন জুনের পর আমি লাইভ সেশন করছি না, বাট টার্গেট হচ্ছে মানুষজনকে জানানো, মানুষজন একটু উপকার পায়। সো থ্যাংক sure, ইউ। definitely, and best wishes for all the applicants of 2020 and Yep, 2021. yep. Okay, Bhaskar. So, bye bye. Okay, bye bye.